হলো ট্রেডিশনাল নেটওয়ার্ক, এই অংশটা হলো ট্রেডিশনাল অ্যাক্সেস নেটওয়ার্ক আর কি। অ্যাক্সেস নেটওয়ার্ক এটা হলো ট্রেডিশনাল, আমরা যেভাবে কানেক্ট করি আমাদের এসটিপি থাকবে, সবকিছু থাকবে। এখানে দেখেন এখানে কিন্তু মাল্টিপল লুপ হয়ে যাওয়ার কথা, তাই না? আমাদের কত কানেকশন, এখানে একটা কানেকশন, এখানে কানেকশন, এখানে কানেকশন, আবার এই কানেকশন ঘুরে আসছে, আমাদের কিন্তু এখানে লুপ হওয়ার কথা, কিন্তু এখানে লুপ হবে না। এটা তো করছেন আপনি রিডান্ডেন্সির জন্য। হ্যাঁ, রিডান্ডেন্সির জন্য করছে, সেটাই বলতেছিলাম যে এখানে কিন্তু এমন ভাবে করা হয়, এখানে আপার লেয়ার একটা প্রোটোকল থাকে এবং লোয়ার লেভেল একটা প্রোটোকল থাকে। আমরা যখন এসডি-ওয়ান ডিসকাস করবো তখন এই জিনিসগুলো আরেকটু ডিটেইলস জানবো। এসডি-ওয়ান এর তো অবশ্যই এগুলো খুব একটা নাই, তারপর আমি এটা আরেকটু ডিসক্রাইব করবো আর কি। এখানে মেইনলি যেটা হয় যে ফেব্রিক ক্যাপাসিটিটা বাড়ায় যেন ইন্টারনাল কমিউনিকেশনটা ফাস্টার হয়। আর টপ সুইচের পিছনে রিজনটা হইল প্রতিটা সার্ভার জোনের জন্য যেন তার আলাদা আলাদা সিকিউরিটি পলিসি বা কোম্পানি কমপ্লায়েন্স গুলা মেনটেন করতে পারে। আপনি নর্মালি যখন আপনি কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকে কিন্তু হিউজ পরিমাণ কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, বা আপনি টেলকো নেটওয়ার্কে যাবেন, সেটা কিন্তু অনেক বড় কমপ্লায়েন্স আপনাকে ফলো করতে হবে। সে কমপ্লায়েন্স একটা ডিবি সার্ভারের জন্য যা, একটা ওয়েব সার্ভারের জন্য তা না, কিন্তু আবার একটা মেল সার্ভারের জন্য টোটালি ডিফারেন্ট। সো এর জন্য এই লিভ সুইচে আমরা ওই ধরনের কানেকশন দিই না। লিভ সুইচ শুধুমাত্র টর্চ সুইচ এবং ফায়ারওয়াল বা F5 এর মতো ডিভাইস, মানে লোড ব্যালেন্সিং এর মতো ডিভাইস, সেগুলো কানেক্ট করার জন্য, বা প্রক্সি সার্ভার কানেক্ট করার জন্য ওই ধরনের ডিভাইস গুলা লিভে কানেক্ট হবে। তার মানে কিছুটা ডিএমজেড এর মতো। ডিএমজেড কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। ইন্টারনেট সার্ভার গুলোর কথা বলছেন তো, আমি এখানে স্পাইনার লিভের মধ্যে যে কানেক্টিভিটি গুলো, এখানে কোন কোন সুইচিং প্রোটোকল গুলো ইউজ হবে? মানে এখানে যদি আপনি করেন, এগুলোর মধ্যে কোন কোন প্রোটোকল গুলো ইউজ হবে? তার মধ্যে একটা হলো VXLAN থাকবে, তার মধ্যে থাকবে ISIS, এছাড়া আরো কিছু প্রোটোকল আছে যেগুলা ডিপেন্ড করবে আপনি সেটা কোন ধরনের কনফিগারেশনটা করতে চাচ্ছেন। আপনি কি এসডিএন এ যাচ্ছেন নাকি আপনি এখানে মেবি VXLAN টা মনে হয় সবচেয়ে বেশি প্রেফারেবল এই আর্কিটেকচারটার ক্ষেত্রে। VXLAN দরকার। আপনারা কি কখনো এসিআই নিয়ে কাজ করছেন? এসিআই, এসডিএন, সিসকো এসডিএন যেটা, এসডিএন এর কোনো কাজ করে না। সিসকো এসডিএন এর মধ্যে কিন্তু এই টেকনোলজিটা আছে VXLAN। এটা কিন্তু বাই ডিফল্ট তৈরি হয়, এগুলো কিন্তু বাই ডিফল্ট কনফিগার করাই থাকে, মানে কনফিগার হয় না, এমন না যে আপনাকে কনফিগার করতে হবে। এইগুলা ডিসকাস করবো যখন দরকার পড়বে, আমরা ডিসকাস করবো। এখনো পর্যন্ত আপনার যেহেতু আমরা এখানে আসি হলো মেইনলি টোপোলজি ডিজাইন, এবং এখানে কিন্তু টোপোলজি ডিজাইনটা না, টোপোলজি টার্মিনোলজি গুলা জানা, যে আমাদের কি কি অপশন আছে, কিভাবে আমরা কনফিগার করতে পারি। সো এটা হলো তার একটা অপশন। আমি যদি ডেটা সেন্টারে কনফিগার করতে যাই, ডেটা সেন্টার স্পাইন লিভ আমাদের ফ্যাসিলিটিটা থাকবে, এবং এই দুইটা সুইচ লজিক্যালি ওয়ান সুইচ হিসেবে কাজ করবে, একটা সুইচ হিসেবে কাজ করবে। যদিও তারা ফিজিক্যালি মাল্টিপল সুইচ, বাট লজিক্যালি তারা একটা সুইচ হিসেবে কাজ করবে। এখানে কোনো প্রকার লুপ তৈরি হবে না, কোনো প্রকার আপনাকে এক্সট্রা কনফিগারেশন করতে হবে না। আপনি যখন ফার্স্ট টাইম কনফিগার করবেন, দ্যাটস না, আপনি যতই কনফিগার করেন আর নতুন করে এখানে অ্যাড করতে হবে না, শুধুমাত্র আপনাকে অ্যাড করতে হবে এই এন্ডে কনফিগারেশন গুলো আপনাকে করতে হবে। আরেকটা জিনিস হলো, ধরেন এখনো পর্যন্ত স্টাডি করেন নাই, আমি আপনাদের ডকুমেন্ট গুলো দিয়ে দিব, আরেকটু স্টাডি করলে আরেকটু ক্লিয়ার হবে। আর তারপরে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের বুঝতে সমস্যা, ডেফিনেটলি আমরা নেক্সট ডেতেও ডিসকাস করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমাদের এই কোর্সটার ডিউরেশনটা কেমন হতে পারে? কোর্স ডিউরেশন আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিব, শুক্র শনিবার 9টা থেকে শুরু হবে, 9টা থেকে
11 থেকে 11:30 পর্যন্ত আমাদের টার্গেট, 11:30 পর্যন্ত আমাদের আমরা আহ, কি বলে এটাকে, বলছি 11:30 পর্যন্ত আমরা করবো। আর টোটাল ক্লাস আওয়ার হবে প্রায় 72 ঘন্টা। এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু নিতে পারতেছেন তার উপর। আপনারা যদি তাড়াতাড়ি নিতে পারেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আপনি একটু হইলে হয়তো বা কয়েক ঘন্টা এদিক সেদিক হইতে পারে। আর আমি আপনাদের বেশ হোমওয়ার্ক দিব, আমি চাবো আপনারা হোমওয়ার্ক গুলো করেন, কারণ এখানে দেখেন অনেক কিছু আছে শুধু ট্রাবল শুট করতে বলছে। এখন আমি যদি কনফিগারেশনটাও শুরু করে দিই ট্রাবল শুট বাদ দিয়ে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এর জন্য কিছু কিছু জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেন আমি যখন কনফিগার করব তখন যেন খুব একটা সময় ব্যয় না হয়, যেন আপনি কনফিগারেশন দেখলেই বুঝতে পারেন। এবং কিভাবে কনফিগার করবেন ডিটেল আমি দিয়ে দিব, কোনো টেনশন করার মতো কিছু নাই। আর যদি কোনো কারণে কনফিগার না করতে পারেন, আমার এখানে মেইল অ্যাড্রেস আছে, আমি দিয়ে দিচ্ছি অলরেডি। আপনি দেখবেন এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমাকে চাইলে মেইল করতে পারেন। আর হ্যাঁ, আমার মনে হয় আর হ্যাঁ, মেইল করলে আমি আপনাদের রেসপন্ড করবো কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। মানে আজকে, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর একটা সেশন হলো আজকে। এখানে যারা জয়েন করেছেন, বাই মেলেও অনেকে জয়েন করেছেন, প্লাস আমার ফেসবুক পেজেও একটা লিংকের মাধ্যমে অনেকে জয়েন করেছেন। মূলত এই কোর্সটা যারা করতে আগ্রহী, অবশ্যই আমার সঙ্গে আমাদের যে নাম্বার আছে 76016132752756, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এটা ক্লাস শিডিউল ওয়াইজ আগামীকালকেও আমাদের ক্লাস রাত 9টা থেকে শুরু হবে। আমি অবশ্যই আগামীকালকে 5টা হাতেই আপনাদেরকে ক্লাস লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, মেল চেক করবেন এবং ক্লাসে জয়েন করবেন, আশা করা যায়। আরেকটা কথা আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু ক্লাস আরো প্রায় ঘন্টা খানিক চলবে, এখনো কিন্তু শেষ হয় নাই। যদি আমরা এখন শেষ করে দিই আমরা কোর্স ঠিক সময় কমপ্লিট করতে পারবো না, এই জন্য আজকে আরেকটু যাবো আমরা। হ্যাঁ, ওকে, আমি একটু ইন্টারাপ্ট করলাম, আন্তরিকভাবে দুঃখিত। না আমাদের না না, সঙ্গে ডেফিনেটলি ঠিক আছে। হ্যালো। জি, আচ্ছা ভাইয়া, এই ফলোইং টপোলজিতে আমি আউটডোর বা ফায়ারওয়াল কোন জায়গায় দিব, বা ইন্টারনেট কানেকশন আপনার এখানে যে টপোলজিটা স্পাইন লিপ টরের মধ্যে কোন জায়গাটাতে আমি লাগাবো, বাইরে থেকে যে কানেকশনটা আসবে? আপনি ইন্টারনেট কানেকশন গুলো, রাউটার গুলো এখানে কানেক্ট করবেন। রাউটার গুলো সব কানেক্ট হবে লিফে। আপনি ফায়ারওয়াল কানেক্ট করবেন লিফ, এখানে আপনার ফায়ারওয়ালটা কানেক্ট হবে লিফ। আপনি যদি F5 এর মতো এলবি ডিভাইস মানে লোড ব্যালেন্সার ইউজ করেন তাহলে এখানে কানেক্ট হবে, সব লিফে থেকে কানেক্ট হবে, কোনো ডিভাইস স্পাইন থেকে কানেক্ট হবে না। স্পাইন থেকে কানেক্ট হওয়ারও কিছু প্রসিডিউর আছে, সেটা ডিফারেন্ট, সেটা এখন আমাদের কোর্সের অ্যাকচুয়ালি আউটলাইনের মধ্যে সেটা পড়ে না, ব্যবসায় আমরা এটা এখন ডিসকাস করতেছি না। বাট এটা একটু বেসিকটা জেনে রাখেন যে কোনো ডিভাইস যখন কানেক্ট হবে, সেটা এক্সটার্নাল ডিভাইস হোক, ইন্টারনাল রাউটার হোক বা আমাদের ফায়ারওয়াল হোক, সব কানেক্ট হবে লিফ থেকে। ইন্টারনেট কানেকশন লিপে হবে, এই তো? লিফে হবে। আচ্ছা, তো ট্রেডিশনাল নেটওয়ার্ক ডিজাইনের মতো না, একটু ডিফারেন্ট এটা। ভাইয়া এটা এখানে মেইনলি ডেটা সেন্টার। স্পাইন সুইচের মূল কাজ কি তাহলে? আমরা তো সবই লিপে করতেছি, স্পাইন সুইচটাতে কাজ কি তাহলে? তার জন্য আপনাকে এখন জানতে হবে, একটা সুইচ যখন যাবেন, ধরেন এটা আপনার একটা সুইচ, এই একটা পোর্ট, এই পোর্ট, দুইটা পোর্টের মধ্যে আপনার কমিউনিকেশন করবে, ইন্টারনালি কিন্তু এটাকে প্রসেস করতে হবে, রাইট? প্রসেস করে আসবে। এখানে আপনাকে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা হলো এপিক, আমি নেক্সাস সুইচের ক্ষেত্রে বলতেছি। এই ধরনের অনেকগুলো মডিউল থাকে, যে মডিউলগুলো আপনাকে সুইচিং ক্যাপাবিলিটি প্রোভাইড করে। এইখানে যে এই ডিজাইনটার মধ্যে আরেকটা প্রবলেম হলো, আপনি চাইলেই কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন না, আপনাকে আরেকটা মাধ্যম হয়ে আসতে হবে, এবং সেই মাধ্যমের থ্রুতে আপনাকে কিন্তু সুইচিং প্রসিডিউরটা ফলো করতে হবে। সে ফলো করার জন্যই হলো আমাদের স্পাইন। জি ঠিক আছে। ঠিক আছে,
সো আমাদের মোটামুটি ডিজাইনটা আমরা জানলাম। এখন আমাদের যেটা আরেকটা জিনিস আছে সেটা হলো অন প্রিমিসেস ডিজাইন এবং ক্লাউড ডিজাইন, দুটার মধ্যে পার্থক্যটা। অন প্রিমিসেস ডিজাইন হলো যে কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার তার নিজস্ব ডেটা সেন্টারটা, তার নিজস্ব ডেটা সেন্টার বলতে ধরেন আপনি একটা ব্যাংক, আপনার আপনার নেটওয়ার্কে আপনি একটা ডেটা সেন্টার ডেভেলপ করলেন, সেখানে আপনি রাউটিং সুইচিং দিয়ে আপনার সার্ভার গুলো কানেক্ট করলেন। অথবা আবার কিছু কিছু অর্গানাইজেশন থাকে, ছোট ছোট অর্গানাইজেশন যেগুলো রিসেন্টলি হয়তো কোনো একটা অ্যাপ ডেভেলপ করছে। অ্যাপ ডেভেলপ করার পর তারা করে কি, নিজেদের ডেটা সেন্টার বিল্ড করা তাদের জন্য টাফ। কারণ ডেটা সেন্টার যখন আপনি বিল্ড করতে যাবেন তখন এখানে হিউজ পরিমাণ জিনিস লাগে। হিউজ পরিমাণ জিনিস বলতে আমি বুঝাচ্ছি যে ডেটা সেন্টার বিল্ড করা কিন্তু শুধু রাউটার সুইচ না। একটা ডেটা সেন্টার বিল্ড করতে গেলে আপনাকে আপনাকে মাথায় রাখতে হবে কুলিং সিস্টেম, তারপর এয়ার ফ্লো আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে পাওয়ার এনশিওর করতে হবে, আপনাকে ডিজাইনটা প্রপার হইতে হবে, আপনার হার্ডওয়্যারের রিডান্ডেন্সি থাকতে হবে। এই ধরনের রিডান্ডেন্সি গুলো থাকতে হবে। সো তারা করে কি, ক্লাউড ডিজাইনে যায়। ক্লাউড ডিজাইন বলতে AWS বা মাইক্রোসফট অ্যাজুর এই জিনিসগুলোতে তারা ওটা হোস্ট করতে পারে। সো এই দুইটার মধ্যে কনসিডারেশন মধ্যে যদি বলেন তাহলে সুবিধা এবং অসুবিধার মধ্যে কি আছে, যখন আপনি ক্লাউডে যাবেন তার মধ্যে একটা সবচেয়ে বড় সুবিধা হইলো আপনার কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার নিয়ে টেনশন করতে হবে। আপনি শুধু একটা ভিএম পারচেস করবেন। ভিএম পারচেস সেটা হইতে পারে কত দিনের জন্য নিচ্ছেন বা আপনার কতটুকু রিসোর্স লাগবে তার উপর ডিপেন্ড করে আপনি একটা রিসোর্স নিয়ে নিলেন। তাহলে আপনার যেটা হবে যে হয়তো আপনার দেখতেছেন যে আজকে আপনার ইউজার লেভেল যেরকম আছে, আপনার অ্যাপ্লিকেশন ইউজার লেভেল, সো সেক্ষেত্রে হয়তো 2 জিবির একটা আপনি ভিএম নিলে আপনার হয়ে যাচ্ছে। কিন্তু আপনার দিন দিন গ্রো করতেছে, আপনার 4 জিবি 5 জিবি রিকোয়ারমেন্ট আসতেছে। তো আপনার রিকোয়ারমেন্ট আসার সাথে সাথে আপনি সেই রিকোয়ারমেন্টটা ইনক্রিজ করবেন। আপনার সেক্ষেত্রে পাওয়ার নিয়ে টেনশন করতে হবে না, আপনার হার্ডওয়্যার নিয়ে টেনশন করতে হবে না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। আপনাকে ইভেন আপনাকে ব্যাকআপ নিয়েও টেনশন করতে হবে না। আপনি যখন এই ধরনের রিনাউন ক্লাউড সলিউশনের ক্ষেত্রে যান, AWS বা অ্যাজুরের ক্ষেত্রে যান, তারা কিন্তু বা গুগলের ক্লাউডে যান, তারা কিন্তু অটোমেটিক ব্যাকআপ নেয়। তো কোনো কারণে যদি আপনার প্রবলেমও পড়েন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে ব্যাকআপটা দিয়ে দিচ্ছে এবং আপনাকে টেনশন করতে হবে না। এখানে এটা ডিজাইনটা এমন ভাবে করা যে মাল্টিপল কান্ট্রি থেকে মাল্টিপল সার্ভারে আপনার জিনিসটা হোস্ট করা। সো এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো যে আপনি অনেকটা অ্যাজ পার ইউজ হিসাবে আপনি যাচ্ছেন। ফিজিক্যাল সার্ভার হার্ডওয়্যার কিন্তু হচ্ছে না। তো আপনার অর্গানাইজেশন ছোট আছে, তো আপনি অল্প কিছু রিসোর্স ইনভেস্ট করেই কিন্তু আপনার গো লাইভে যাইতে পারতেছেন। কিন্তু আপনি যদি সেটা নিজের ডেটা সেন্টার বিল্ড আপ করতে চান তাহলে আপনাকে বেশ বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। এখন প্রবলেমও আছে কিছু ক্ষেত্রে ক্লাউডের ক্ষেত্রে যেটা হয় যে আমি আপনাদের বলতেছিলাম কিছুক্ষণ আগে যে প্রতিটা কোম্পানি কিন্তু কিছু কমপ্লায়েন্স থাকে। সে কমপ্লায়েন্স ফলো করার জন্য ক্লাউড কিন্তু বেস্ট সলিউশন না। আর পিছনে রিজন হলো আপনি ক্লাউডে যখন যাবেন, আপনি হয়তো বাংলাদেশে আছেন, আপনার ক্লাউডটা হোস্ট করা হলো আমেরিকাতে। তো আপনি যখন বাংলাদেশ আমেরিকা ওটা একটু ব্রাউজ করবেন, আপনি কিন্তু ইন্টারনেটের থ্রুতে যাইতে হচ্ছে। ইন্টারনেটের থ্রুতে যখন যাচ্ছেন আপনি ভিপিএন করে যাচ্ছেন। ভিপিএন করে গেলেও আপনি যেভাবে নিজের ডেটা সেন্টারে থাকলে যেভাবে সেই সার্ভারের উপরে সিকিউরিটি অ্যাপ্লায়েন্স গুলা বা সিকিউরিটি কমপ্লায়েন্স গুলা এনফোর্স করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ক্লাউডের ক্ষেত্রে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার অন প্রিমিসেস ডিজাইনটাই বেটার, সিকিউরিটি কমপ্লায়েন্স মেনটেন করা বা কোম্পানির কমপ্লায়েন্সটা মেনটেন করার জন্য। তো আরেকটা ক্ষেত্রে আছে, ধরেন আপনি অ্যাটেন্ডেন্স কোনো সফটওয়্যার আছে আপনার কোম্পানি, অ্যাটেন্ডেন্স অ্যাপ্লিকেশন, সেটা হোস্ট করছেন আপনি AWS। AWS এ যখন আপনি হোস্ট করবেন, প্রতিটি ইউজার যখন সকালে এসে লগ ইন করবে, প্রতিটি ইউজারকে কিন্তু আমেরিকা যাইতে হবে। আমেরিকা যাইতে হবে বলতে বোঝাচ্ছি তার প্যাকেট কিন্তু আমেরিকা যাবে। আমেরিকা যে হোস্ট হয়ে ঘুরে এসে কিন্তু আপনাকে রিপোর্টটা দিবে যে আপনি ইন করতে পারেন। তো সেক্ষেত্রে যেটা হয়, ডেফিনেটলি আপনার সময় বেশি লাগবে। তো এটা যদি নিজের ডেটা সেন্টারে হইতো, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি, সেটা যদি নিজের ডেটা সেন্টার হইতো তাহলে সেই এক্সপিরিয়েন্সটা বেটার হতো। সো অন প্রিমিসেস ডেপ্লয়মেন্টটা এক্সপিরিয়েন্সটা বেটার। আবার কিছু কিছু কোম্পানি আছে যেটা অ্যাকচুয়ালি দুইটার কম্বিনেশনে যায়। কিছু কিছু ক্ষেত্রে হাইব্রিড ডিজাইন যেটাকে বলে বা ডেপ্লয়মেন্ট বলে, সেখানে অন প্রিমিসেস কিছু জিনিস থাকবে, কিছু থাকবে হলো ক্লাউড ডেপ্লয়মেন্ট।
অন প্রিমিসেস ডিজাইনের মধ্যে এই ধরনের সলিউশনের মধ্যে একটা জিনিস হলো, ধরেন আপনি কোনো একটা ওয়েব সার্ভার আছে, ওয়েব সার্ভারটা আপনি আপনার ডেটা সেন্টারে হোস্ট করছেন, কিন্তু এটা ব্যাকআপটা আপনি রাখতেছেন ক্লাউডে। তো সেক্ষেত্রে যদি কোনো ইউজার আপনাকে অ্যাক্সেস করতে চায়, তাকে কিন্তু আপনার ডেটা সেন্টারে আসতে হবে, বাট কোনো কারণে যদি আপনার এটা ফল করে, তাহলে সেটা কিন্তু চলে যাচ্ছে ক্লাউডে। সো এটা আপনি করতে পারেন। এই ধরনের মাল্টিপল সলিউশন হয়। আবার কিছু কিছু কোম্পানি আছে যাদের এক অ্যাপ্লিকেশনের জন্য অন প্রিমিসেস ডেটা সেন্টার ইউজ করে, আবার কিছু কিছু সার্ভিসের জন্য ক্লাউড ইউজ করে। এর বাইরে কি আপনাদের কোনো কিছু মাথায় আসে যেটা ক্লাউড ডিজাইনের সুবিধা অথবা অসুবিধা, বা নিজস্ব ডেটা সেন্টারের সুবিধা বা অসুবিধা, কারোর কোনো কিছু আসেন? কারোর কি ক্লাউড নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে? না ভাই না। নিয়ে আছে, ডিরেক্ট ক্লাউড নিয়ে নাই। ওকে, ঠিক আছে। So, এখন আমরা এর আগে যে ফেব্রিক ডিজাইনটা দেখলাম, ফেব্রিক ডিজাইনটা, সো এই ডিজাইনে আমার অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা কেমন, আমার এখানে কেমন রিকোয়ারমেন্ট দরকার, বা প্রতিটা সুইচে আমার কি পরিমাণ কেমন সুইচ আমি নিব, সেটাও তো একটা জানা দরকার, তাই না? এই জানার জন্যই হইলো আমাদের ফেব্রিক প্ল্যানিং। তো ফেব্রিক প্ল্যানিংটা এটা ডিপেন্ড করবে আপনার কি পরিমাণ ডেটা পুশ করা দরকার, আপনার হার্ডওয়্যারে, স্পেসিফিক হার্ডওয়্যার কি পরিমাণ, আই মিন কেমন কনফিগারেশনের হার্ডওয়্যার দরকার, বা কি পরিমাণ ডিমান্ড আপনার আগামী 5 বছরে বাড়বে, 5 বছর বা কোম্পানি রিকোয়ারমেন্ট হিসাবে 3 বছর বা 5 বছর যে রকম রিকোয়ারমেন্ট দাঁড় করায়, সেই অনুসারে যে পরিমাণ ইনক্রিমেন্ট হবে বলে মনে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে প্ল্যানিংটা করতে হয়। সো ফেব্রিক ক্যাপাসিটি প্ল্যানিংটা আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে শুধুমাত্র ব্যান্ডউইথ ক্যাপাসিটিটা হিসাব করা, এছাড়া আমাদের এই সিলেবাসের মধ্যে কিছুই নেই। সো ব্যান্ডউইথ ক্যাপাসিটি হিসাব করার একটা ইকুয়েশন আছে, সেটা হলো ইন্টারস্লট ক্যাপাসিটি নাম্বার অফ আইও স্লট, এই দুইটাতে গুণ করতে হবে, এবং আমাদের এসি মডিউল থাকবে। এসি মডিউল হলো সুইচিং প্রতিটা ডিভাইসে থাকে না আমাদের মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকে না, রাউটিং ইঞ্জিন। আপনারা কি জুনিপার ডিভাইস বা অন্য কোনো ডিভাইস নিয়ে কাজ করছেন, বড় ডিভাইস গুলো যেখানে মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকে, রাউটিং ইঞ্জিন 1, রাউটিং ইঞ্জিন 2 এরকম? ওই কার্ড পোর্শন এমএক্স সিরিজের রাউটার গুলোতে হচ্ছে আপনার রাউটিং ইঞ্জিন থাকে 2টা করে। হ্যাঁ, সেরকম সুইচিং ইঞ্জিন থাকে হলো বড় বড় সুইচের, বড় বড় সুইচের করতে হয় তখন হচ্ছে কমিট সিনক্রোনাইজ এই টাইপের কমান্ড চালাতে হয় আর কি। হ্যাঁ, তার পিছনে রিজন আছে, এবং কেন কমিট সিনক্রোনাইজ আপনাকে চালাইতে হয়, কেন আপনি সরাসরি যাচ্ছে না, তারও কিছু কারণ আছে, সেটা আমরা ডিসকাস করব আজকে, ডিসকাস করব সমস্যা নেই। সো এই ক্যালকুলেশনটা যদি আপনি করতে চান, তাহলে আমাদের এই একটা এক্সাম্পল হিসাবে নিই, আমরা নেক্সাস 950818 মডেল সুইচের ক্ষেত্রে আমরা ডিসকাস করব। এই সুইচটা যদি আমি দেখি, এই সুইচটা হলো এই সুইচটার ক্ষেত্রে 95, এই বড় সুইচটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো 7018 মডেল, 7018। তো 7018 মডেলের এখানে একটা বিশেষত্ব আছে, দেখেন আমাদের নামটা হলো 7018। লেখাটা কি দেখতে পাচ্ছেন সবাই? দেখা যায়? জি ভাইয়া। জি জি দেখা দাদা। 7018 এর মধ্যে হলো দুইটা হলো সুইচিং ইঞ্জিন, সুইচিং ইঞ্জিন 1 এবং সুইচিং ইঞ্জিন 2, এবং বাকি যে 16টা আছে সেটা হলো আমাদের আইও মডিউল। আইও মডিউল মানে হলো আমাদের ওই ইন্টারফেস মডিউল। এখন যদি কোনো সুইচ মডেল হয় 7010, বলে দেখুন এটার এসি কয়টা? এসি 2টা, তাহলে আইও মডেল কয়টা? হবে 8টা।
তারপর আপনি যদি কোনো ডিভাইস হয় 7004, তাহলে আমাদের এসি মডিউল 2টা, হাই মডিউল 2টা। তার মানে এইখানে লাস্টে কত আছে তার উপর ডিপেন্ড করে হলো বোঝা যাবে যে আমাদের কয়টা এসি মডিউল আছে, কয়টা আই মডিউল আছে। আমরা এখানে যেটা চেক করবো সেটা হলো হ্যাঁ 18 সবসময় কি স্লটের সুইচ। এসি মডিউল 2টা থাকে সব জায়গায়? আমাদের হাই ক্যাপাসিটি যে সুইচ গুলা, হাই ক্যাপাসিটি সুইচ বলতে বোঝায় 7000 সিরিজ সুইচ হলো হাই ক্যাপাসিটি সুইচ। নেক্সাস যদি আপনি সুইচ কল্পনা করেন, এটা হলো সিসকো ডেটা সেন্টারের হাই গ্রেড সুইচ, মানে টপ লেভেলের সুইচ আপনি যেটাকে বলতে পারেন। তো টপ লেভেল সুইচ যতগুলো আছে সব কটাতেই এসি মডিউল 2টা। তো আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি এবং নাম্বার অফ আইও স্লট। তো আমি যেহেতু 7018 এর ক্ষেত্রে যাচ্ছি, তার মানে আমাদের আইও স্লট হলো 16, রাইট? এখানে হবে আমাদের 16। এবং ইন্টার স্লট ক্যাপাসিটি যদি দেখি তাহলে আমাদের যাইতে হবে ডেটা শিটে। এটা হলো ডেটা শিট। এবং আপনি যখন প্ল্যানিং করবেন, কোনো নেটওয়ার্ক প্ল্যানিং বলেন বা ডিভাইস প্ল্যানিং বলেন, আপনাকে এই ডেটা শিট রেগুলার করতে হবে এবং আপনাকে দিন দিন ডেভেলপ করতে হবে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পাইতে পারেন। আপনি যখন একটা ডেটা শিট দেখবেন, ডেটা শিটের মধ্যে দেখবেন 50 পেজ 60 পেজেরও ডেটা শিট আছে। তো এত বড় ডেটা শিট আপনি কিভাবে দেখবেন যদি এক্সপার্ট না হন? তো আপনাকে ওই খুঁজে বের করার ক্যাপাসিটি থাকতে হবে। তো ইন্টার স্লট এটা আস্তে আস্তে ডে বাই ডে হয়, এটা আপনাকে এমন খুবই না যে আপনি একদিনেই পারবেন। আপনি যখন রেগুলার কাজ করতে থাকবেন আপনার এটা ডেভেলপ করবে। তো এই দেখেন আমাদের খুঁজতেছিলাম হলো ম্যাক্সিমাম স্লট ক্যাপাসিটি, রাইট? আমাদের ইকুয়েশন অনুসারে সেটাই তো ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি। তো ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি আমাদের এই সুইচের ক্ষেত্রে আমরা কাজ করতেছি। তো এই সুইচের ক্ষেত্রে ইন্টার স্লট ক্যাপাসিটি হলো 550। এখন আমরা যদি ইকুয়েশনের ক্ষেত্রে কল্পনা করি তাহলে এটা সুইচের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হলো এরকম। আমাদের আইও স্লট হলো 16টা, এসি স্লট হলো 2টা, ইন্টার সুইচিং ক্যাপাসিটি হলো 550 জিবিপিএস। তাহলে আমরা যদি ইকুয়েশনটাতে ফেলি, আমাদের আইও মডিউলের সাথে 16টার সাথে আমাদের টোটাল ক্যাপাসিটি গুণ হবে এবং আমাদের এসি স্লটের সাথে মডিউলটা গুণ হবে এবং 2টা ভাগ হবে। 2টা ভাগ হওয়ার পিছনে রিজনটা হলো আমাদের এসি স্লট কিন্তু খালি ট্রাফিক ফরওয়ার্ড করা। এসি স্লটের কিন্তু অনেক কাজ আছে। আপনি সুইচিং কাজ করে, আপনার এখানে ম্যাক টেবিল থেকে শুরু করে আরো ইন্টারনাল যত সুইচিং ক্যাপাবিলিটি আছে সব কিন্তু সে করে। এর জন্য টোটাল ব্যান্ডউইথ ক্যাপাসিটি কিন্তু সে ইউটিলাইজ করতে পারে না। এর জন্য যতগুলা এসি মডিউল থাকবে তাকে 2টা ভাগ করতে হবে। আমাদের টোটাল আসবে হইলো 3950। এটা হলো ওয়ান ওয়ে মানে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স চিন্তা করলে আমাদের আসবে হলো 18.7 dBps। তার মানে আমি যদি এই ডিজাইনের ক্ষেত্রে কল্পনা করি তাহলে আমাদের এটা যদি 7018 মডেলটা নেই, তাহলে এই সুইচ প্রায় 17 dBps ডেটা হ্যান্ডেল করতে পারবে। এখন আপনাকে ক্যালকুলেট করবে 17 dBps যেটা কি আপনার আদৌ যাবে? যদি না যায় তাহলে আপনি লোয়ার মডেলে যাবেন, যদি যায় তাহলে আপনি এই মডেলটা নিতে। স্যার আপনার লাস্টের কথাটা একটু বুঝিয়ে, লাস্টটা একটু বলবেন বুঝায়। দেখেন মেইন ইস্যুটা হলো ধরেন যে আমরা তো এখানে ডিজাইনটা দেখাইলাম, তাই না? ডিজাইনটা দেখালাম, এখানে আমি একটা সুইচ দিব, এখানে একটা সুইচ দিব, বাট কোন সুইচ দিব সেটা একটা কোশ্চেন না? এটা তো একটা কোশ্চেন না? আমি তো নিশ্চয়ই একেবারে জুনিপার, আপনারা তো জুনিপার নিয়ে কি কেউ কাজ করছেন কখনো? জুনিপার নিয়ে না স্যার। সিসকোর ক্যাটালিস্ট লো এন্ডের সুইচ গুলো কত? 2960 মডেল, তাই না? 2960 মডেলের ক্ষেত্রে যেটা হবে, 2960 তো লো এন্ডের সুইচ। লো এন্ডের সুইচ আমি এখানে দিলে হবে? অথবা 3750 এই সুইচ মডেল দিলে কি হবে? হবে না, হবে না। এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন? এই ক্যালকুলেশনটা তো আপনাকে করতে হবে। এই ক্যালকুলেশনটাই হইল এই ফ্যাব্রিক প্ল্যানিং, ক্যাপাসিটি প্ল্যানিং।
এই প্ল্যানিংটা করে আপনি বুঝতে পারবেন, আপনি ধরেন আপনার এই টোটাল নেটওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন কারেন্টলি আপনার ফুল ডুপ্লেক্স মানে ফুল ট্রাফিক হয়তো যাচ্ছে 1 Tbps। তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা যেন ফুল 1 Tbps যেটা হ্যান্ডেল করতে পারে সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। তাহলে সেটা ক্যালকুলেশন আমি কি করব, এখন আমরা 7018 মডেলের ক্ষেত্রে আমরা কত পাইলাম, 17 Tbps। এখন আমার যদি রিকোয়ারমেন্ট হয় মানে বর্তমান কারেন্ট ইউজেজ যদি 1 Tbps হয়, আমার 5 বছরে কত বাড়তে পারে, 2 Tbps, রাইট? আমার কি আদৌ কি 17 Tbps এর সুইচ দরকার আছে? দরকার নেই, কারণ হলো আমার রিকোয়ারমেন্ট অনুসারে এত বড় সুইচ আমার দরকার নেই। সো তখন আমি লোয়ার মডেলে যাব, হয়তো তখন আমার 7010 মডেল দিয়ে হয়ে যাবে। কোনো কোশ্চেন আছে ক্যাপাসিটি প্ল্যানিং নিয়ে কারণ? ক্যালকুলেশনটা কি আরেকবার দেখুন। ইকুয়েশনটা হলো এটা, ইকুয়েশনটা এটা, ইন্টার স্লটের ক্যাপাসিটি কত? ইন্টার স্লটের ক্ষেত্রে ক্যাপাসিটি আমাদের হলো 550, রাইট? 550 Gbps ইনটু আমাদের এস আইও স্লট কয়টা, স্লটটা দেখলাম আমরা, রাইট? সরি এটা প্লাস, এটার ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে দিই। নাম্বার অফ এসি মডিউল কয়টা আমাদের এই সুইচের ক্ষেত্রে, 2টা, রাইট? এবং আমাদের এটার ইন্টার স্লট এসি ক্যাপাসিটি সেম, এখানে যে এখানে তাই, এটাও 550 এবং 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। এটা হলো আমাদের ইকুয়েশন। এটা হলো আমাদের হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে। সো ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, এখানে যা আসবে তাকে আমি 2 দিয়ে গুণ করে দিব, তাই তো? হাফ ডুপ্লেক্স হলো অর্ধেক, ফুল ডুপ্লেক্স হলো ডাবল, তাই না? ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি যেটা কঠিন আছে, এটা বলতে কি আমার ওই মডিউলটার যে ইন্টারনাল ক্যাপাসিটি এটাই তো বুঝাচ্ছে, হ্যাঁ, এক পোর্ট থেকে আরেক পোর্টে যে কমিউনিকেশনটা। রাইট রাইট, এক পোর্ট থেকে আরেক পোর্টের কমিউনিকেশন, মানে টোটাল এক পোর্ট থেকে আরেক পোর্টের কমিউনিকেশনও না। ধরেন যে এই সুইচ, সুইচে এখানে আপনি কার্ড ইনসার্ট করতে পারেন না, মাল্টিপল কার্ড ইনসার্ট করতে পারেন, তাই না? আচ্ছা, আমি আপনাকে ডেমো দেখাই। এই যে এটা ধরেন 70, এটা হলো একটা 7018 মডেল সুইচ, যেখানে লেখা আছে 7018। এটা হলো আপনার চারের দিকের ওভারভিউ। আপনি এখানে 4টা পর্যন্ত পাওয়ার সাপ্লাই অ্যাড করতে পারেন, রাইট? এই এখানে যদি যান, এই যে 2টা যেটা দেখতে পাচ্ছেন, এই 2টা হলো আপনার এসি মডিউল, এই যে মাঝের 2টা। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো লাইন কার্ড। এখন এই যে এই সুইচটার ক্ষেত্রে 7 নম্বরের ক্ষেত্রে বা 8 নম্বরের ক্ষেত্রে, 8 নম্বরের ক্ষেত্রে ধরেন, আমি 8 নম্বরের ক্ষেত্রে এটা বের করে নিয়েছি, একটা 8 নম্বর। ধরেন যে এই সুইচটার ক্ষেত্রে, এই মডিউলটার ক্ষেত্রে এই টোটাল সুইচ, টোটাল পোর্ট যদি একসাথে ম্যাক্সিমাম কাজ করে, তাহলে এই স্লটটা যতটুকু সুইচিং ক্যাপাসিটি মানে ক্যাপাবিলিটি এর আছে, মানে এটা হ্যান্ডেল করতে পারবে, সেটাই হইলো এর সুইচিং ক্যাপাসিটি, ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি। ইন্টার স্লট সুইচিং ক্যাপাসিটি যেটা এটা। হ্যাঁ, মানে এমন না যে শুধু এই স্লট কমিউনিকেশন করবে, তাই না? আপনি এখানে আরেকটা জিনিস দেখা যায়, যেমন যখন মানে সুইচ পোর্ট থেকে যেটা ইয়াতে প্রসেসরে যে ইন্টারনাল কমিউনিকেশন হয় প্রসেস করার ক্ষেত্রে, ওখানে অনেক সময় ব্যান্ডউইথ ইস্যু দেখা যায়। যেমন ধরুন আপনার ফেব্রিক ক্যাপাসিটি হচ্ছে 40 জিবি, তো 8টা পোর্টের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করা আর কি।
আপনি কি ব্যাক প্লেনের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাক প্লেনের কথা সুইসের বলছি। ব্যাক প্লেন। হ্যাঁ। হ্যাঁ, ব্যাক প্লেন এই জিনিসটাই, মানে এটাকে ব্যাক প্লেন এখন ব্যাক প্লেন নিয়ে আর মানুষ চিন্তা করে না। এখন সুইচিং ক্যাপাসিটি বলে ব্যাক প্লেন। আপনি কোনো সিকিউরিটি কোনো ডেটা সেটার ব্যাক প্লেন আর দেখবেন সুইচিং ক্যাপাসিটি বলে। সুইচিং ক্যাপাসিটিটা হলো এই টোটাল হার্ডওয়্যারটা যদি ম্যাক্সিমাম ট্রাফিক ট্রান্সফার করে, তাহলে যে পরিমাণ ট্রাফিকটা সে ট্রান্সফার করতে পারবে, ধরেন এই টোটালটা মিলা আপনি 550 জিবিপিএস ম্যাক্সিমাম সাপোর্ট করতে পারেন, কিন্তু প্রতিটা পোর্ট ধরেন 100 জিবি করে। এখন আপনি দেখেন সবাই কি 100 জিবি করে ইউজ করতে পারবে? মানে আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? ধরেন এই পোর্টটা 100, এই পোর্টটা 100, 200, 300, 400, 500, 600, 700, 800, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 800 হওয়ার কথা। কিন্তু এই সুইচিং ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটাকে ব্যাক প্লেন আপনি বললেন নাকি, সেটা ব্যাক প্লেনটা হইলে এটা সুইচিং ক্যাপাসিটি হলো 550। তার মানে যতই করুক ম্যাক্সিমাম 550 জিবিপিএস সে হ্যান্ডেল করতে পারবে ট্রাফিক। সেটাই হইলো এটা। এটার মধ্যে তেমন কিছু আসবে না, আপনাকে হয়তো এই জিনিসগুলাই জানতে চাবে। আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, অথবা এটা বাসায় একটু প্র্যাকটিস করে তারপর আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা এমন কোনো না, জাস্ট একটা ইকুয়েশনটাকে আপনি ফলো করবেন স্যার, ঠিক আছে? আর এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, তো ক্যালকুলেশন দেখলে বুঝবেন। তো তারপরে আমরা পরের টপিকে চলে যাই, আমরা শেষ করতে পারবো না। পরের টপিক হলো রিডান্ডেন্সি, তাই না? আমরা প্রথম দিকে দেখলাম শুধুমাত্র কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন। রিডান্ডেন্সি কিন্তু অনেক ধরনের হয়। রিডান্ডেন্সি শুধুমাত্র আপনি রাউটার সুইচ দুইটা বসাই দিলেন রিডান্ডেন্সি হয়ে গেল না। রিডান্ডেন্সি আপনি সার্ভার রিডান্ডেন্সি করতে হবে, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, রাউটার সুইচ, ফায়ারওয়াল রিডান্ডেন্ট করতে হবে, আপনার পাওয়ার সিস্টেম রিডান্ডেন্ট করতে হবে। শুধু পাওয়ার সিস্টেম রিডান্ডেন্ট করলেই হবে না, আপনাকে সাথে প্রোটোকল লেভেলে যাইতে হবে। প্রোটোকল লেভেলে হইতে পারে, কেমন হইতে পারে? প্রোটোকল লেভেলে হইতে পারে যে আমরা যেটা বললাম জিবিএল, ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, মানে FHRP, তারপর আমরা VRRP, HSRP, GLBP, এই ধরনের প্রোটোকল করতে হবে। ইভেন আমাদের আরেকটা করতে পারি, আমরা দুইটা ডিভাইসকে কম্বাইন করতে পারি, যেটাকে আমরা সেসি ক্লাস্টারিং বলি, সেগুলো করতে পারি। আবার আমাদের ডেটাটা ব্যাকআপ নেওয়া বা কনফিগারেশন ব্যাকআপ নেওয়া, এটাও কিন্তু রিডান্ডেন্সির একটা পার্ট। আর ডেটা সেন্টার ভেঙে যাইতে পারে, বিল্ডিং ভেঙে যাইতে পারে, ডেটা সেন্টার আগুনে পুড়ে যেতে পারে, সেটার জন্য আপনাকে কিন্তু ডিফারেন্ট ডেটা সেন্টার থাকতে হবে, সেটাও কিন্তু একটা রিডান্ডেন্সি পার্ট। আমি যদি নেটওয়ার্ক ইকুইপমেন্টের ক্ষেত্রে বলি, এখানে দেখেন আমাদের কিন্তু দুইটা আউটগোয়িং রাউটার আছে, সো এটা কিন্তু একটা রিডান্ডেন্সি। আমাদের কোরের কিন্তু দুইটা কোর সুইচ আছে, এটা একটা রিডান্ডেন্সি। ডিস্ট্রিবিউশনও তাই, অ্যাক্সেস সুইচও তাই। সো এটা কিন্তু রিডান্ডেন্ট নেটওয়ার্ক। এবং আপনি প্রোটোকল লেভেল যদিও দেখেন, আমরা প্রোটোকল পরে আসতেছি, এটা তো এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে, তাই না? আমি যদি ডেটা সেন্টারের ক্ষেত্রে বলি, ডেটা সেন্টারের ক্ষেত্রে কিন্তু তাই। দেখেন আপনি এই অংশগুলা কিন্তু রিডান্ডেন্ট, মাল্টিপল কমিউনিকেশন লাইন আছে, এটা কাইটা গেলেও কিন্তু সবাই সবার সাথে কমিউনিকেশন করতে পারবে। আবার এই টর্চ সুইচের ক্ষেত্রে কিন্তু দেখেন দুইটা কিন্তু আপনি, তাই না? সো এখানে কিন্তু রিডান্ডেন্ট এনশিওর হয়। আবার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে বলেন, পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এরকম একটা ডিভাইস থাকে, যে ডিভাইসের মধ্যে দুইটা আউটসাইড থেকে কানেকশন দেওয়া হয়। দুইটা আউটসাইডের মধ্যে কানেকশনের মধ্যে একটা হলো ধরেন আপনার প্রাইমারি পাওয়ার সাপ্লাই হইতে পারে, এটা 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 যেভাবে আমরা লাইন টাই না কারেন্টটা নিই, তাই না? এটা সেটা হইতে পারে। এবং এই সেকেন্ডারি পাওয়ার সাপ্লাই হইতে পারে আমাদের ইউপিএস, বিশাল একটা ইউপিএস দেখবেন বসাবে বিভিন্ন ডেটা সেন্টারে, ইউপিএস থাকবে, জেনারেটর থাকবে। সো এইখান থেকে দুইটা কানেকশন আসবে, কানেকশন আইসা এই মডিউলটাতে আসবে। এখানে কিন্তু যে কোনো একটা ফল করলেও আরেকটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু তারা ব্যাকআপ দেওয়ার ক্যাপাবিলিটি আছে। এখন এই সুইচের ক্ষেত্রে কল্পনা করেন, এই সুইচ কিন্তু কানেকশন তার আপলিঙ্ক পোর্ট কিন্তু একটাই, এই আপলিঙ্ক পোর্ট এখান থেকে কানেক্টেড হচ্ছে। সো এটা যদি এখন হয় যে পিডিবি লাইন যদি কাটাও যায়, সে কিন্তু ইউপিএস দিয়ে কিন্তু তার কমিউনিকেশন কিন্তু রাখবে। সো ডেটা সেন্টার যখন আপনি ডিজাইন করবেন, তখন এই ধরনের চিন্তা আপনাকে মাথায় রাখতে হবে। সো বড় বড় ডেটা সেন্টার, টেলকো নেটওয়ার্কের মতো নেটওয়ার্ক ক্ষেত্রে 2টা 3টা পর্যন্ত তাদের পাওয়ার রিডান্ডেন্ট থাকে। কোনো কোশ্চেন এই নিয়ে?
কারো কোনো কোশ্চেন? না। ওকে, না ঠিক আছে। সো এখন আমরা প্রোটোকল লেভেল যদি চিন্তা করি, প্রোটোকল লেভেল চিন্তা করলে দেখেন আমাদের আমাদের যেটা হয় প্রবলেম, আমাদের এখানে একটা সুইচ রাউটার থাকে, রাউটারের সাথে একটা সুইচ কানেক্ট হয়, সুইচের সাথে আমাদের পিসি গুলা কানেক্ট হয়, তাই না? পিসি গুলা কানেক্ট হয়। এখন প্রবলেম হলো এই গেটওয়ে কোনটা হয়, এর গেটওয়ে কোনটা, পিসির গেটওয়ে কোনটা? পিসির গেটওয়ে হয় এই যে রাউটারের সাথে যে পোর্টটা কানেক্টেড, তাই না? এখন প্রবলেম হলো এই রাউটার যদি বসে যায় আমার পিসি কিন্তু আর ইন্টারনেটে যেতে পারবে না। এর জন্য আমরা কি করলাম, আমরা ইন্ট্রোডিউস করলাম দুইটা রাউটার, তাই না? এখন প্রবলেম হলো দুইটা রাউটারের কোন রাউটারের আইপিটা আমি আমার গেটওয়ে হিসেবে ইউজ করব। আমি কিন্তু কোনোটাই ইউজ করতে পারবো না, তাই না? তাহলে আমি যদি এটা গেটওয়ে হিসেবে ইউজ করি, ধরলাম আমি এখানে আইপিটা বসালাম 10.1.1.2, এই আইপি যদি বসাই আমার ট্রাফিক এই দিক থেকে ইন্টারনেটে চলে যাবে। প্রবলেম হলো এই রাউটার যখন বসে যাবে সে কিন্তু এই গেটওয়েকে আর খুঁজে পাবে না। যেহেতু গেটওয়েকে খুঁজে পাবে না, যদিও আমার ফিজিক্যাল রাউটার আছে, আমার কিন্তু ট্রাফিক কিন্তু আর কোনো দিকে যাবে না। এটাই তো এসএসআরপি, তাই না? এফএসআরপি। তো এটাকে ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল আমরা ইউজ করি। এটাকে বলে ফার্স্ট, মানে যে টেকনোলজি দিয়ে বা যে প্রোটোকল দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি সেটাকে বলে এফএসআরপি, ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল, যার মেইন কাজটাই হলো গেটওয়ে রিডান্ডেন্সি দেওয়া, তাই না? এই যে এখানে দেখেন গেটওয়ে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে এই প্রবলেমটা সলভ করে এফএসআরপি। সেই তিনটা প্রোটোকল আছে, তিনটা আছে। একটা হলো এইচএসআরপি, সেকেন্ড হইলো ভিআরআরপি এবং থার্ড হইলো জিএলবিপি। আমরা যদি এসএসআরপি দেখি, তো এসএসআরপি করে কি আমাদের এখানে, এসএসআরপি যেটা হয় এখানে একটা ভার্চুয়াল রাউটার তৈরি হয়। এটা কিন্তু কোনো ফিজিক্যাল কিছুই না, এটা একটা ভার্চুয়াল রাউটার যার আইপিটা হলো এটা। একটা আমরা আইপি দিই সেম সাবনেটের, এটা ধরেন /24, সেম সাবনেটের আমরা একটা আইপি বসে, সেম সাবনেটের একটা আইপি বসে। এখন কি হয়, আমরা যখন সেম সাবনেটের আইপি বসাই, এই আইপির সাথে সাথে একটা ম্যাক অ্যাড্রেস তৈরি হয় যেটাকে বলে ভার্চুয়াল ম্যাক। তার মানে হইলো আমাদের যখন আমরা আইপি বসাবো, আইপির সাথে সাথে আমাদের একটা ভার্চুয়াল ম্যাক তৈরি হবে, এখানে একটা ভার্চুয়াল ম্যাক তৈরি হবে। তো ভার্চুয়াল ম্যাকটা কে হ্যান্ডেল করবে? এখন ভার্চুয়াল এই আইপিটা কে নিবে? এটা ডিপেন্ড করবে কে ট্রাফিকটা হ্যান্ডেল করবে, আই মিন কার প্রায়োরিটি বেশি। সো আমরা করতে পারি কি, কোনো একটা ডিভাইসের প্রায়োরিটি আমরা হায়ার করে দিতে পারি। ধরে নিলাম এই R1 এর প্রায়োরিটি আমরা বানিয়ে দিলাম 150। যে ডিভাইসের প্রায়োরিটি যত বেশি সেই ডিভাইস আমাদের ট্রাফিক হ্যান্ডেল করবে। সো এই ডিভাইসটা করলো কি, তখন কি করবে, আমি যখন এই সুইচটা যখন আর্ক রিকোয়েস্ট করবে, আর্ক রিকোয়েস্ট করবে, আর্ক রিকোয়েস্ট বলতে সে বুঝাবে যে ভাই আমি ইন্টারনেটে যাইতে চাই, আমি আমার গেটওয়েতে রিচ করতে চাই, এই আইপিটা কার কাছে আছে, তাই তো? এটাই তো ব্রডকাস্ট করবে। আর্ক কি ব্রডকাস্ট করে? এনিওয়ান আর্ক কিভাবে কাজ করে কে জানেন? হ্যাঁ, ব্রডকাস্ট করবে দুজনের কাছে এই আইপি অ্যাড্রেসটা দিয়ে। তো যার আইপি হবে সেটা সে ম্যাক অ্যাড্রেস সেন্ড করবে আবার। হ্যাঁ, এখন এই আইপিটা তাহলে কি করবে, ধরেন এখানে আইপি বসালাম, এটার সাথে ধরেন একটা ম্যাক তৈরি হলো 000 CF। ধরেন আমি অনেক সংখ্যা হবে, আমি জাস্ট মানে সুবিধার্থে বোঝাচ্ছি, ধরেন লাস্টে CF আছে এরকম একটা। সো এই রিকোয়েস্ট করবে যে ভাই এই আইপিটা কার কাছে আছে, এর আইপি এগেইনস্ট এই যে ম্যাকটা কার কাছে আছে। তখন এই পিসিটা করবে কি, যে নাকি অ্যাক্টিভ ডিভাইস হয়ে থাকবে এটাকে অ্যাক্টিভ বলবো, যে অ্যাক্টিভ আর এটা স্ট্যান্ড বাই হিসেবে থাকবে, প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। যে অ্যাক্টিভ থাকবে সে করবে কি,
নিজের এখান থেকে সে ফরওয়ার্ড করবে, রেসপন্ড করবে। রেসপন্ড করলে কি হবে, পিসিটা তখন জেনে গেল যে আমি এই আইপিতে যাইতে গেলে কোন দিক দিয়ে যাইতে হয়। যদিও এই ভিয়া ভিয়া ভার্চুয়াল ম্যাক কিন্তু এই এর আইপি, তাই না, মানে এই আইপির জন্য ভার্চুয়াল ম্যাক, কিন্তু এ রেসপন্ড করবে যে ভাই এই দিক দিয়ে পাঠাও, তখন করবে কি ট্রাফিক এই দিকে যাবে। এখন প্রবলেম হলো যদি এটা ডাউন হয় তাহলে কি করবে, বা ডাউন হইলে বুঝবে কিভাবে। এর জন্য হলো হ্যালো মেসেজ এক্সচেঞ্জ হয়, দুইটা রাউটারের মধ্যে হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ হতে থাকে। হ্যালো প্যাকেটটা কিভাবে এক্সচেঞ্জ হয়, এটা L2 নেটওয়ার্কের উপর দিয়ে এই দুইটাতে এক্সচেঞ্জ হয়। L2 নেটওয়ার্ক হলো এটা L2। তার মানে যদি এরা কমিউনিকেশন করে এই নেটওয়ার্ক দিয়ে তারা হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করবে। হ্যালো প্যাকেট কতক্ষণ পর পর দিবে, তারা 3 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করবে। এখন 3 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করবে। এখন প্রথম প্যাকেট রেসপন্ড করলো না, দ্বিতীয় প্যাকেট রেসপন্ড করলো না, তৃতীয় প্যাকেট রেসপন্ড করলো না। তো এরকম করে তৃতীয় প্যাকেট যদি রেসপন্ড না করে 10 সেকেন্ড পরে সে মনে করবে যে আমার আপলিঙ্ক ডাউন, মানে আমার কারেন্ট অ্যাক্টিভ নোডটা ডাউন। সো এই স্ট্যান্ড বাই তখন কি করবে, এটা সুইচ করবে অ্যাক্টিভ নোড। তখন যখন এ ফরওয়ার্ড করতে যাবে, এ করবে কি আফটার এটা এদিকে, সো সে এভাবে ফরওয়ার্ড। আমরা ডিটেল ল্যাব করবো, কোনো সমস্যা। এখন জাস্ট আমাদের থিওরি, এই থিওরি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এসএসআরপির ক্ষেত্রে? বা কারোর বোঝায় কোনো সমস্যা হলে বলেন, আমি আবার ডিসকাস করব। হ্যাঁ, ফার্স্ট রাউটারটা ডাউন হয়ে গেলে সেকেন্ড রাউটারটা যেটা ম্যাকটা চেঞ্জ হবে না, ভার্চুয়াল ম্যাকটা? ভার্চুয়াল ম্যাক তো এই আইপি ম্যাক, ভার্চুয়াল ম্যাক সেম থাকবে। এই পোর্টের ম্যাক কিন্তু ফরওয়ার্ড করতেছে না, এই পোর্টের ম্যাক কিন্তু ফরওয়ার্ড করবে না, ফরওয়ার্ড করবে এর এগেইনস্টে যে ভার্চুয়াল ম্যাকটা তৈরি হবে, ভার্চুয়াল ম্যাক মানে ভার্চুয়াল আইপির এগেইনস্টে ভার্চুয়াল ম্যাক। আচ্ছা, কাইন্ডলি একটা আমাকে বলবেন ভার্চুয়াল ম্যাকটা কিভাবে ইয়ে হবে? আপনি আইপিটা যখন তৈরি করবেন, আপনি এখানে যখন কনফিগার করবেন, সাথে সাথে ভার্চুয়াল ম্যাক অটোমেটিক্যালি তৈরি হবে। আমরা কিভাবে করি, আমরা যখন এটাকে বলি না যে ভার্চুয়াল আইপি বা আইপি স্ট্যান্ড বাই আইপি 10.1.1.1, এই কনফিগারটা যখন করব, ব্যাক এন্ডে ভার্চুয়াল ম্যাকটা তৈরি হবে। এবং যখন আমি এই গেটওয়েটা এখানে যাবে এবং ও যখন খুঁজবে, তখন যেটা অ্যাক্টিভ ডিভাইস সে বলবে ভাই তুমি এইদিকে ট্রাফিক পাঠাও, তখন ট্রাফিক এইভাবে যাবে। আমরা যখন ল্যাব করব, আমরা যখন ল্যাবে দেখাবো, এক্স্যাক্টলি দেখাবো ম্যাক কি এবং ম্যাক প্ল্যান কিভাবে করতেছে, ডিটেইল যখন দেখাবো আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ বলেন, আরেকটা কোশ্চেন করতেছেন। তার মানে ভাই স্ট্যান্ড বাই আমাদের আইপিটা রাখতে হবে এই যে 10.1.1.1 প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে। না, আমার কোশ্চেনটা এরকম, যেটার যে আইপিটা আমরা স্ট্যান্ড বাইতে রাখবো সেটা গেটওয়ে আকারে আমরা প্রত্যেক পিসিতে বসাই দিব, যে নিচের যে পিসিটা আছেন। এই পিসি দেখেন, এই পিসিতে আপনি একটাই গেটওয়ে বসাবেন। জি জি জি, এই গেটওয়েটা যে 10.1.1.1টা এটা এই আইপিটাতে স্ট্যান্ড বাই আইপিটা প্রত্যেক রাউটারে। না, স্ট্যান্ড বাই আইপি এটা হলো ভার্চুয়াল আইপি। দেখেন এই ইন্টারফেস আইপি কত, এই ইন্টারফেস আইপি কিন্তু 10.1.1 1.2, এই ইন্টারফেস আইপি কত 10.1.1.3। সো এই আইপি কই, এই আইপি তো কারোর ইন্টারফেসের আইপি না, না এটা এই ভার্চুয়াল কিন্তু কারোর ইন্টারফেসের আইপি না, এটা ভার্চুয়াল আইপি। আমি যখন এই ইন্টারফেসটা কনফিগার করব, তখন আমি বলে দিব যে আমার ভিআইপি হলো 10.1.1.1, এইখানেও বলে দিব ভিআইপি হইলো 10.1.1, এভাবে আমি বলে দিব। সো এই আইপিটা তখন ফরওয়ার্ড হবে। বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে নেক্সট টপিক আমরা দিই। ও আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, এসএসআরপি হলো সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল। এটা শুধুমাত্র সিসকো ডিভাইসই চলবে। সো আপনি যদি মাল্টি ভেন্ডর এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে আপনি এটা রান করতে পারবেন না। সো তাহলে যদি আমি মাল্টি ভেন্ডরে কাজ করি, তাহলে আমরা কি করবো?
আমরা ভিআরআরপি কনফিগার করবো। এটা হলো ওপেন স্ট্যান্ডার্ড, সব ডিভাইসে কাজ করে, জুনিপারে কাজ করবে, এটা কাজ করবে সিসকোতে বা অন্য কোনো রাউটার, সব রাউটারে কাজ করবে। এটার মধ্যে পার্থক্য একটাই, আমরা যেমন এসএসআরপির ক্ষেত্রে এই নোডটাকে কি বলতাম, অ্যাক্টিভ নোড, এবং এটাকে স্ট্যান্ড বাই নোড বলতাম, রাইট? ভিআরআরপির ক্ষেত্রে আমরা এটাকে বলবো হলো মাস্টার এবং এটাকে ব্যাকআপ। আরেকটা পার্থক্য হলো আমাদের এসএসআরপির ক্ষেত্রে হ্যালো টাইমার কত ছিল, 3 সেকেন্ড, এইখানে হলো 1 সেকেন্ড, ওইখানেও তাই ছিল প্রায় 3 গুণ, তার মানে প্রায় 10 সেকেন্ড ছিল ডিসকানেক্ট করার জন্য, যদি রেসপন্স না পাইতে এখানে 3 গুণ, তার মানে 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে রেসপন্স না করলে এটাকে ডিসকানেক্ট, মানে মনে করবে যে আমার এই রাউটারটা ডাউন। এটাও সেম ভাবে কাজ করে, যেটার প্রায়োরিটি বেশি, যদি আপনি এটাকে প্রায়োরিটি 150 বানায় দেন আর এটাকে 100 রাখেন, তার মানে এটা প্রায়োরিটি বেশি, তার মানে এটা তখন মাস্টার রাউটার হয়ে যাবে, এটা ব্যাকআপ রাউটার। কাজ করার প্রসেস সেম। এখন হলো জিএলবিপি সুবিধা, এটাও সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। সো আপনি যদি আবার যেটা বললাম মিক্স এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে এটা কনফিগার করতে হবে না। যদি সিসকো এনভায়রনমেন্টে কাজ করেন, এটা খুবই ভালো প্রোটোকল। এটা কি করে দেখেন, আমাদের এই রাউটার গুলোর ক্ষেত্রে আমরা কি করছি, এই রাউটার ক্ষেত্রে যখন কনফিগার করছি, এই রাউটার যখন কাজ করছে মাস্টার এবং এটা হইলো ব্যাকআপ হিসাবে, এটা কিন্তু খালি একাই ট্রাফিক ফরওয়ার্ড করছে, এটা কিন্তু টোটালি আনইউজড রয়ে গেছে, তাই না? সো জিএলবিপি যেটা করে, জিএলবিপি সুবিধাটা হলো এটা দুইটাকে ইউটিলাইজ করে, কোনোটা ব্যাকআপ হিসাবে থাকে না, দুইটাই ইউটিলাইজড হয়। এখন তাহলে এটা কাজ করে কিভাবে? কাজ করে হলো এটার প্রসেসটা এরকম, যখন আপনি ভিআইপি তৈরি করবেন, রাইট, প্রতিটা ইন্টারফেসের জন্য একটা করে ম্যাক অ্যাড্রেস তৈরি হবে, এই আইপির জন্য না, প্রতিটা ইন্টারফেসের জন্য, মানে প্রতিটা এই ইন্টারফেসের জন্য একটা করে ম্যাক অ্যাড্রেস তৈরি হবে। এখন এই এভিএফ এটাকে হলো ভার্চুয়াল আইপি, আর এভিএফ মানে হলো অ্যাক্টিভ ভার্চুয়াল ফরওয়ার্ডার, যারা ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে। আর এভিজি তার মানে অ্যাক্টিভ ভার্চুয়াল গেটওয়ে। আগে দেখেন প্রথম ছিল হলো অ্যাক্টিভ স্ট্যান্ড বাই, দেন হলো মাস্টার ব্যাকআপ, আর এখন হলো এভিজি, আর এটা হলো এভিএফ। খালি এটা না, যতগুলা থাকবে সবই এভিএফ, ইভেন এটাও এভিএফ। এটার ক্ষেত্রে দুইটা ফিচার, এভিজি আর এভিএফ দুইটাই। কিভাবে কাজ করবে তাহলে, যদি কোনো একটা ইউজার, ধরেন এই ইউজার বললো যে ভাই আমাকে তুমি এটার ম্যাক অ্যাড্রেসটা দাও, তখন এই অ্যাক্টিভ গেটে ফরওয়ার্ডার কি অ্যাক্টিভ ভার্চুয়াল গেটে কি করবে, নিজের আইপি নিজের ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিবে যে ভাই তুমি এই দিক দিয়ে যেতে পারো। ও করবে কি, এটা এদিক দিয়ে ফরওয়ার্ড করবে। এখন দ্বিতীয় পিসে যখন আবার চাবে, সে করবে কি, তার দ্বিতীয়টাকে দিয়ে দিবে আইপি, এদিক দিয়ে ফরওয়ার্ড করবে। বাই ডিফল্ট এই লোড শেয়ারিংটা হলো রাউন্ড রবিন। রাউন্ড রবিন মানে হলো এ পাবে প্রথমটা, এ পাবে দ্বিতীয়টা, এ পাবে তৃতীয়টা, এ পাবে চতুর্থ, এরকম। এটা হলো রাউন্ড রবিন। আর এই ধরনের লোড ব্যালেন্সিং ফাংশনালিটি 3 ধরনের আপনি লোড ব্যালেন্সিং করতে পারেন। রাউন্ড রবিন করতে পারেন, যেটা বাই ডিফল্ট কনফিগার করা। আপনি হোস্ট ডিপেন্ডেন্ট করতে পারেন। হোস্ট ডিপেন্ডেন্ট বলতে আপনি বলে দিতে পারেন যে ভাই তুমি যখন যাবা ইন্টারনেট, তুমি এইটা দিয়েই যাবা, তুমি কোনো প্রকার এর কি ফরওয়ার্ড করলো না করলো তোমার ওগুলা নিয়ে টেনশন করার দরকার নেই, ইভেন ফরওয়ার্ড করতেই দিবে না। সে করবে কি, এই দিক দিয়ে চলে যাবে। আরেকটা হইতে পারো ওয়েট বলতে পারো, ওয়েট বলতে পারে যে এটা কতটুকু লোড নিলে তারপরে বাকিগুলোতে ফরওয়ার্ড করবে। ধরেন এখানে আপনার দুইটা রাউটার আছে, আপনি বলেন যে এটা 60% হ্যান্ডেল করবে, এটা 40% হ্যান্ডেল করবে, তো এভিজি তখন সেই অনুসারে ফরওয়ার্ড করবে। এই 3টা হলো লোড ব্যালেন্সিং মেকানিজম। কোনো কোশ্চেন আছে কি জিএলবিপি বা যে কোনো প্রকার লোড ব্যালেন্সিং? হ্যাঁ, ওই রাউন্ড রবিন একটু বুঝাই দিন। রাউন্ড রবিন হলো এই রাউটারের প্রথম ইউজার এই দিকে যাবে, দ্বিতীয় ইউজার এই দিকে যাবে, প্রথম এই দিক দেন, দ্বিতীয় এই দিকে, তৃতীয় এই দিকে,
চতুর্থ এই দিক দিয়ে যাবে, 5 নাম্বার জন এই দিক দিয়ে যাবে, 6 নাম্বার জন এই দিক দিয়ে যাবে। এটা সিরিয়াল বাই আসতে থাকবে একটা পর একটা। সিরিয়াল বাই আসতে থাকবে রাউন্ড রবিন। আর যে এর তখন একজন পাবে একজন। একটু আগে যে বললেন যে যখন বাম পাশেরটা থেকে করবো এভিজি থেকে ম্যাক হুম। অ্যাক্সেস করবে, আবার ডান পাশেরটা করতে গেলে ম্যাক অ্যাক্সেস করবে, ওই জায়গাটা একটু আরেকবার বুঝা দিলে ভালো। ধরেন এই ইউজার যখন রিকোয়েস্ট করলো যে আমি এপির জন্য আমার ম্যাক অ্যাড্রেস আর্ক রিকোয়েস্ট করলাম, সো সে কি করবে, এ করবে কি প্রথম জনেরটা দিয়ে দিবে, মানে নিজেরটা দিয়ে দিবে। তো তাহলে গেটওয়ে এর জন্য কি হলো, এদিক দিয়ে। এখন দ্বিতীয় জন আসলো, এখন আমার প্রসেসটা কি রাউন্ড রবিন, রাইট? এ তো একটা নিয়ে নিছে, কি আর দ্বিতীয়টা হ্যান্ডেল করতে পারবে? পারবে না, আরেকজনকে দিয়ে দিতে হবে, রাইট? 2 নাম্বার তো আমার অপশন নেই। তার মানে এবিজি তখন কি করবে, তখন দ্বিতীয় ইউজার আইসা বলবে যে ভাই আমি আমার আর রিকোয়েস্ট করি, তখন সে করবে কি, তুমি বলবে যে এটা হলো তোমার এটা চলে যেতে। কোনো কোশ্চেন? না। ওকে, আমরা এখানে ব্যাকআপ প্রসিডিউর আছে। ব্যাকআপ প্রসিডিউর অলরেডি একটু ডিসকাস করছিলাম। ব্যাকআপ প্রসিডিউর হলো 4 ধরনের ব্যাকআপ আমরা নিতে পারি। তার মধ্যে একটা ব্যাকআপ হলো ফুল ব্যাকআপ, মানে ডিভাইসে যা আছে সব নিয়ে নিব। শুধু ডিভাইসে ব্যাকআপ বলতে কনফিগারেশন ব্যাকআপ বলতেছি না, আমরা কিন্তু এন্টারপ্রাইজ নিয়ে কাজ করতেছি। ইএনটি এন্টারপ্রাইজ বলতে কিন্তু আমরা কিন্তু সার্ভারের সবকিছু ব্যাকআপ কি বুঝাই, এটা কিন্তু পার্ট অফ আমাদের ব্যাকআপ, ডেটা সেন্টার ব্যাকআপ। সো আমরা কিন্তু সব ব্যাকআপ আমরা নিয়ে নিব। ডিফারেন্সিয়াল ব্যাকআপ হইলো ধরেন এইখানে আপনি টোটাল কনফিগার করা আছে, আপনি কোন একটা ইউজার ক্যাট করছেন, কোন একটা বিজিপি কনফিগার করছেন, সো শুধু বিজিপি পার্টটা যেটা কনফিগার করছেন সেই ব্যাকআপটা নাও। ইনক্রিমেন্টাল ব্যাকআপটা হইলো ধরেন আপনি এই ব্যাকআপ অলরেডি নিছেন, তারপরে আরেকবার ব্যাকআপ নিছেন, ডিফারেন্সিয়াল ব্যাকআপ। ইনক্রিমেন্টাল হইলো এর পরের ব্যাকআপটা নিবেন। আর স্ন্যাপশট হলো এন্টার সার্ভারের স্টেট ইনফরমেশন ব্যাকআপ। আপনি যখন ফুল ব্যাকআপ নেন তখন কিন্তু মেইনলি কনফিগারেশন ব্যাকআপ অথবা ডেটা ব্যাকআপ, কিন্তু স্টেট ইনফরমেশন না। স্টেট ইনফরমেশন হলো আপনি যখন টিসিপি যাবেন, আপনি টিসিপি স্টেট আছে না, এই টিসিপি স্টেট গুলার সহ ব্যাকআপ নেবে, যতগুলা ব্যাকআপ কমিউনিকেশনের যতগুলা সবকিছু সহ ব্যাকআপ। এটা হলো ব্যাকআপ প্রসিডিউর। দেন আমাদের ডেটা সেন্টারের রিডান্ডেন্সি। এখন ডেটা সেন্টার রিডান্ডেন্সি আমাদের নিতে হবে, তাই না? আমাদের ধরেন আমি একটা ডেটা সেন্টার বানালাম ঢাকা, এখন কোনো কারণে এই ডেটা সেন্টারটা বিল্ডিংটা ভেঙে গেল, তাহলে আমি কিভাবে রিকভার করবো? সেখানে রিকভার করার 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে একটা হলো কোল্ড সাইট, আরেকটা হলো ওয়ার্ম সাইট, আরেকটা হলো হট সাইট। তাহলে 3টাতে কি বোঝায়, কোনটাতে কি বোঝায়, একটু ডিসকাস করি। কোল্ড সাইট বলতে বোঝায় যে কোন একটা বিল্ডিং আমরা নিয়ে নিছি, বিল্ডিংটা নিয়ে ফ্লোর স্পেস আর কিনছি, কোন একটা ফ্লোর নিছি, পাওয়ার রেডি করছি, হিট, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সব রেডি করছি, বাট আমাদের কোনো প্রকার সার্ভার নাই, কোনো প্রকার ডিভাইস নাই, মানে রাউটিং সুইচিং কিচ্ছু নেই। এটা হইলো কোল্ড সাইট, এটাকে বলে কোল্ড সাইট। তার মানে যদি এখন আমার এই ডিভাইসটা ডাউন হয়ে যায়, আমার করতে হবে কি, রাউটার আইনা বসাইতে হবে, সুইচ আইনা বসাইতে হবে, সার্ভার আইনা বসাইতে হবে, দেন এইখানকার যে ব্যাকআপটা আছে, ব্যাকআপ আমরা রেখে দিই, যেটা অলরেডি ডিসকাস করলাম ব্যাকআপ প্রসিডিউর। এই ব্যাকআপটা নিয়ে তখন আমার এই সার্ভারে দিয়ে দিতে হবে। ডেফিনেটলি এটা অনেক সময় লাগবে, তাই না? আপনাদের রেসপন্স নাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমাদের টাস্ক বেশি লেন্থি হয়ে যাচ্ছে। এই টপিকটা শেষ করে দেন আজকে। জি ভাই, রিডান্ডেন্সিটা পর্যন্ত পড়া। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা হলো ওয়ার্ম সাইট। ওয়ার্ম সাইটের মধ্যে যেটা হয় যে আমাদের রাউটার থাকবে, সুইচ থাকবে, সার্ভার থাকবে, সব থাকবে, বাট আমাদের কোনো প্রকার ডেটা থাকবে না। তো আমাদের যখন এটা ডাউন হয়ে যাবে তখন করবে আমরা ডেটাটা যেভাবেই হোক সেটা
পেন ড্রাইভে হোক আর যেভাবেই হোক, যেভাবে হার্ড ডিস্ক নিয়ে হোক, আইনা করবে আমার সার্ভারে ইনসার্ট করবে। আর হট সাইট হলো অ্যাক্টিভলি এই দুইটার মধ্যে সিঙ্ক হইতে থাকে। কোন এক ইউজার ধরেন এখানে আপলোড করলো তার প্রোফাইল, ধরেন এটা ফেসবুকের ডেটা সেন্টার, সো এখানে ফেসবুকের মধ্যে তার একটা অ্যাকাউন্ট অ্যাড করলো, এই অ্যাকাউন্টটা করবেন সাথে সাথে এখানে ব্যাকআপ হয়ে যাবে। সো কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, এ কিন্তু অ্যাক্টিভলি সেটা কাজ করবে। আমরা যে জিনিস যেটা কনফিগার করি নরমালি ডিসিডিআর, তাই না? আমরা বলি না ডিসিডিআর, ডিসিডিআর নিয়ে কি কাজ করছেন কেউ? এটা হলো ডিআর, করছে। এই সব কটা হলো ডিআর। তার মধ্যে আমরা নরমালি বাংলাদেশে যেটা করি এটা নিয়ে কাজ করি, আমরা ডিআর নিয়ে কাজ করি, মানে এই হট সাইটটা নিয়ে কাজ করি বিভিন্ন টেলিকম নেটওয়ার্কে বা ব্যাংক নেটওয়ার্কে। তাহলে ভাই হোয়াটসঅ্যাপটা করলে তো আর বাকি দুটো আমাদের মানে ওভাবে লাগতেছে না। আপনি যে কোনো একটা চুজ করুন, যে কোনো একটা, সবচেয়ে যে কোনো একটা সিকিউর তো মানে হোয়াটসঅ্যাপটাই। হ্যাঁ, রিডান্ডেন্সির কথা চিন্তা করলে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ। আপনি এখানে যদি করতে জানেন, এটা কল্পনা করেন আপনার রাউটার বসাবেন, রাউটার কনফিগার করবেন, সুইচ কনফিগার করবেন, ফায়ারওয়াল কনফিগার করবেন, আপনার হয়তো ভিতরে ইন্টারনাল ডেটা আছে কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচার রেডি নেই। এটা করতে গেলে 1 থেকে 2 দিন লাগবে। যদি আবার আপনার ইঞ্জিনের বেশি থাকা হয় তো একদিনই করে ফেলতে পারে, বাট এটা সময় বেশি লাগবে। আর অরেঞ্জ সেটের ক্ষেত্রে যেটা হলো, এখানে কিন্তু আপনার একদিন লাগবে না, হয়তো কয়েক ঘন্টা লাগবে, হয়তো 1 থেকে 5 ঘন্টার মতো লাগবে বা 6 ঘন্টার মতো লাগবে, কারণ আপনার সবকিছু রেডি, আপনি তাই সার্ভার ইনপুট করতে পারলে হয়ে গেল। আর এইখানে কিন্তু আপনি কিচ্ছু করতে হবে না, ইভেন ইউজাররা বুঝবেও না এটা ডাউন হয়ে গেল, এখান থেকে সার্ভ করতেছে। হোয়াটসঅ্যাপটা তাহলে ভালো। ডেফিনেটলি ডেফিনেটলি, বাট প্রবলেম একটা, এখানে কস্ট বেশি। ভালো তো হবেই, কিন্তু প্রবলেম হলো কস্ট বেশি। এই জন্য শিখা হলো 3টাই। হ্যাঁ, আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করলে 3টা থেকেই করতে পারে। ইভেন আপনি যদি ডকুমেন্ট গুলো দেখেন, এত ডিটেলও নেই, কিছু জিনিস অ্যাড করছি আর কিছু জিনিস আছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাড করা। সো এটা জানতে হবে, জানা উচিত। আর এটা হলো লাস্ট টপিক আমাদের আজকের দিন, লাস্ট টপিক এটা এসএসও, যে আপনাদের যেটা বলতেছিলাম, 2টা এসি যদি থাকে তাহলে কিভাবে কাজ করবে, একটা অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে না। তো এটা কিভাবে কাজ করে, ধরেন এটা হলো আচ্ছা, এটা হলো আমাদের স্টেটফুল সুইচ। স্টেটফুল সুইচ ওভার বলতে যদি আমাদের 2টা রিডান্ডেন্ট পাওয়ার রাউট প্রসেসর বা সুইচ প্রসেসর থাকে, একটা কিভাবে আরেকটাতে সরাসরি চলে যেতে পারে, তাই না? সেটা হলো স্টেটফুল সুইচ ওভার। সেটা কিভাবে কাজ করে হলো, ধরেন এই যে এরকম আমার আছে একটা রাউটার এভাবে কানেক্ট, একটা রাউটার সাথে আরেকটা রাউটার কানেক্ট, কোন একটা সুইচের থ্রুতে কানেক্টেড। আমাদের 2টা রাউট প্রসেসর আছে, রাউট প্রসেসর বা সুইচ প্রসেসর আছে, ঠিক এরকম। এখন এটার হইলো যদি কোনো কারণে একটা ডাউন হয়ে যায়, আরেকটা কিভাবে আপ হবে বা কিভাবে নেইবারশিপটা আপ করবে বা কিভাবে ট্রাফিকটা কন্টিনিউ করবে, তার জন্য আমাদের যে প্রোটোকলটা লাগে সেটা হলো এসএসও। তো এসএসও থাকলে দেখেন, এই 2টা যদি থাকে তাহলে প্রবলেম যেটা হয়, মানে এইভাবে রইল, এভাবে থাকলে প্রবলেম যেটা হইলো, যদি আপনি এইটার স্টেট ইনফরমেশনটা না দেন, আপনার 2টা ডিভাইস থাকা আর 2টা রাউট প্রসেসর থাকা সেম জিনিস, আপনি যদি 2টার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন না হয়, একটার সাথে আরেকটা কনফিগারেশন যদি সিঙ্ক্রোনাইজেশন না হয় বা একটার সাথে স্টেট ইনফরমেশন যদি সিঙ্ক্রোনাইজেশন না হয়, তাহলে কিন্তু যেটা হবে সেটা হলো একটা ডাউন হবে, ডাউন হলে আরেকটা আপ হইতে, নেইবারশিপ আপ হইতে যতটুকু সময় লাগে ততটুকুই হলে লাগবে। তার মানে একটা ডিভাইস থাকা বা 2টা ডিভাইস থাকা যা জিনিস, 2টা রাউট প্রসেসর থাকা সেম জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি 2টা রাউট প্রসেসর থাকা তো সেম জিনিস না। রাউট প্রসেসর আমি 2টা নেওয়ার পজিশনের রিজনটাই হইলো যেন ইউজাররা বুঝতেই না পারে যেন আমার রাউটার ডাউন বা আমার সার্ভিস ডাউন হয়েছে, মেইন রাউট প্রসেসরটা ডাউন হয়েছে। এটাই হইলো প্রবলেম। যখন আমি
যখন আমার দুইটা থাকবে। সো দুইটা থাকার মেইন প্রবলেম হলো যে নেইবারশিপ রিসেট হবে, তার মানে যারা কমিউনিকেশন করতেছে এর থ্রুতে তারা যদি ড্রপ হয়ে যায়, পুরাটাই ড্রপ হয়ে যাবে, নতুন করে এই দিক দিয়ে সেশনটা বিল্ড আপ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে পারি আমরা, রাউট প্রসেসর 1 থেকে বা সুইচ প্রসেসর, এখানে সুইচ প্রসেসরও বলতে পারেন, সুইচ প্রসেসর 1 থেকে সুইচ প্রসেসর 2 তে আমাদের কন্টিনিউয়াস সিঙ্ক্রোনাইজেশন হবে। সিঙ্ক্রোনাইজেশন কি? সিঙ্ক্রোনাইজেশন হবে কনফিগারেশন সিঙ্ক্রোনাইজেশন হবে এবং স্টেট ইনফরমেশন সিঙ্ক্রোনাইজেশন হবে। স্টেট ইনফরমেশন কি? ধরেন কোন একটা ইউজার এইভাবে কানেক্টেড, ধরেন আপনি বিজিবির ক্ষেত্রে কিছু স্টেট ইনফরমেশন আছে না, অ্যাক্টিভ হয়, এস্টাবলিশ হয়, তাই না? ওই স্টেট ইনফরমেশন গুলো এখানে থাকবে। সো এখানে যদি অ্যাক্টিভ থাকে সে এখানেও অ্যাক্টিভ থাকবে, এই ইনফরমেশন গুলো তাকে দিয়ে দেওয়া হয়। এখন এটা দিয়ে দিল, তার মানে কনফিগারেশন পুরোটা চলে আসবে। দ্বিতীয় প্রবলেমটা হইলো আপনি কনফিগারেশন দিচ্ছেন কিন্তু এর সাথে রাউটিং টেবিল তো আসে না। কারণ রাউটিং টেবিল যদি এটার মধ্যে থাকে তাহলে সেটা কিভাবে ডেভেলপ করবে রাউটিং টেবিলটা? এর জন্য আমাদের আরেকটা প্রোটোকলের হেল্প নিতে হয়। সেই প্রোটোকলটা হলো নন স্টপ ফরওয়ার্ডিং। নন স্টপ ফরওয়ার্ডিং কিভাবে কাজ করে? ধরেন এখানে হইলো রাউটিং টেবিল কোন জায়গায় সেভ হয়? সিএফ এর কাছে সেভ। এটা একটা আলাদা মেমোরি, তাই না? সেভ নিয়ে কাজ করছেন কেউ কখনো? জি ভাই, সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। হ্যাঁ, তো সেফে আমাদের রাউটিংটা থাকে, এটা একটা এক্সটার্নাল মেমোরি। সো এই মেমোরির থ্রুতে সে করে কি সেটাকে ইউজ করে। সো আপনি যখন এসএসও কনফিগার করবেন, এসএসও এর সাথে বাই ডিফল্ট আপনাকে নন স্টপ ফরওয়ার্ডিং ও কনফিগার করতে হবে। যখন আপনি এটা কনফিগার করবেন তখন ওই জুনিপারে যে এরকম সিঙ্ক্রোনাইজেশন দিতে হয়, কমিট সিঙ্ক্রোনাইজেশন, সেই ধরনের কিছু দিতে হবে না। আপনি এখানে কনফিগার করবেন, সাথে সাথে এখানে সিঙ্ক্রোনাইজেশন হয়ে যাবে, কনফিগারেশন আপনার যে রাউটিং টেবিল গুলো আছে এখানে সরাসরি চলে আসবে। এটাই হলো এসএসও, স্টেটফুল সুইচ ওভার। কারোর কোনো কোশ্চেন আছে এসএসও এর উপরে বা টোটাল আজকের ক্লাসের উপরে? এসএসওটা ভাইয়া ক্লিয়ারলি বুঝলাম না আসলে, এই যে এখানে আরপি1 এবং আরপি2 বিষয়টা, এগুলো কি সুইচ নাকি কোনো রাউটার? এটা আরেকবার একটু বুঝিয়ে দিতে পারবেন? ধরেন এই যে আমাদের একটা এই যে আমাদের এই রাউটারটা, এই সুইচটা, এই সুইচে যে দুইটা রাউট প্রসেসর আছে না, এসি প্রসেসর, সুইচিং প্রসেসর, যেটা আমরা ডিসকাস করলাম ফ্যাব্রিক কিভাবে বের করবো, কিভাবে কি বের করবো, মনে আছে? এসি, জি ঠিক আছে ভাই। মানে সেই সুইচ প্রসেসর, এটা হলো সুইচের ক্ষেত্রে, আর হলো রাউটারের ক্ষেত্রে রাউট প্রসেসর। রাউটারের ক্ষেত্রে তার সুইচ দিয়ে লাভ নেই, তাই না? সুইচিং ক্যাপাবিলিটি দিয়ে লাভ নেই। এটা হলো সুইচ প্রসেস, রাউটিং প্রসেসর আর সুইচিং প্রসেসর। আমরা এখানে ডিসকাস করতেছি সুইচিং রাউটিং প্রসেসর। সো এই দুইটা হলো রাউটিং প্রসেসর। প্রতিটা ডিভাইসে যেরকম থাকে না, দুইটা রাউট প্রসেসর থাকে, মাল্টিপল লাইন কার্ড থাকে, যেটা আমরা এখানে দেখছি। দুইটা আমাদের সুইচ প্রসেসর আর মাল্টিপল লাইন কার্ড আছে, 16টা লাইন কার্ড, তাই না? তো এই মাল্টিপল লাইন কার্ড থাকে। এখন এই দুইটা আমাদের রাউট প্রসেসর থাকে। দুইটা রাউট প্রসেসর পিছনে রিজনটা কি? আমাদের যদি দুইটা ডিভাইস ইউজ করি তাহলে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শিফট হতে সময় লাগে, রাইট? আমাদের স্টেট ইনফরমেশন কিন্তু যায় না। স্টেট ইনফরমেশন বলতে প্রতিটা কমিউনিকেশনের পিছনে কিন্তু স্টেট ইনফরমেশন থাকে। টিসিপি স্টেট আছে, আপনার বিভিন্ন রাউটিং প্রোটোকল স্টেট আছে। এই স্টেট ইনফরমেশন কিন্তু একজনের কাছে যায় না। তো একটা যখন ডাউন হয়ে যায় তখন হয় এইদার ওটাকে অলরেডি বিজিপি এস্টাবলিশ করে রাখতে হয়, এস্টাবলিশ করে রাখলেও আপনি দেখবেন একটা দুইটা ট্রাফিক প্যাকেট ড্রপ করে। একটা আপনারা যখন আপলিং মানে অ্যাক্টিভ আপলিং ডাউন হয়ে যায়, আপনি যখন আপলিং বলতে আপলিং রাউটার বোঝাচ্ছিলেন, এজ রাউটার, আপনার এজ রাউটার যখন ডাউন হয়ে যায় প্রাইমারিটা, আপনি সেকেন্ডারিটা যাইতে গেলে প্যাকেট ড্রপ হয় না? খেয়াল করছেন কখন প্যাকেট ড্রপ হয়? 8-10টা প্যাকেট লস, 8-10টা প্যাকেট। এখন আপনি যদি প্রবলেম কেন, প্রবলেমের ওটার পিছনে রিজনটা হলো আপনার স্টেট ইনফরমেশন। স্টেট ইনফরমেশন হলো ধরেন প্রতিটা ইউজার এ এবং ইউজার বি এর সাথে কমিউনিকেশন করবে, তারা টিসিপি হ্যান্ডশেক করে না, 3 ওয়ে হ্যান্ডশেক আছে।
অথবা রাউটার এ রাউটার বির সাথে কমিউনিকেশন করতেছে, তার সাথে বিজিপি এস্টাবলিশ আছে, তার মানে বিজিপির স্টেট ইনফরমেশন আছে। এই স্টেট ইনফরমেশন গুলা কিন্তু বিল্ড আপ করতে গেলে সময় নেয়, সেটা মিলি সেকেন্ডে হোক, সেটা সেকেন্ডে হোক, সেটা কিন্তু সময় নিবে। যখন আপনি দুইটা সেপারেট রাউটার হয় তখন কিন্তু এই স্টেট গুলাকে নতুন করে বিল্ড আপ করতে হয়। যখন কোন ইউজার, আপনি ধরেন ইন্টারনেটে যাচ্ছেন, গুগলে যাচ্ছেন, আপনি ধরেন আপনার প্রাইমারি রাউটার দিয়ে যাচ্ছেন, প্রাইমারি রাউটার ডাউন হয়ে গেল, তখন কিন্তু আপনার সেকেন্ডারি রাউটারতে নতুন করে স্টেট কিন্তু আবার তৈরি করতে হয়। ওই তৈরি করতে হয় বলে আপনি প্যাকেট ড্রপ পান। সেই প্রবলেমটা যেন সলভ হয় এবং সেই প্রবলেমটা যেন না পায়, এই জন্য আমরা করি হলো দুইটা রাউট প্রসেসর বা দুইটা সুইচ প্রসেসর ইউজ করি। এখন দুইটা সুইচ প্রসেসর যদি ইউজ করি তাহলে আমাদের যেটা সুবিধা হয়, তাহলে আমাদের ওই রাউটারে যায় আলাদা স্টেট ইনফরমেশন যাওয়া বা এক রাউটার থেকে আরেক রাউটার ট্রাফিক শিফট হইতে গেলে যে মিলি সেকেন্ডের যে গ্যাপটা হয় সে গ্যাপ দিতে আমরা রাজি না। এর জন্য আমরা মাল্টিপল সুইচ প্রসেসর ইউজ করি। আমরা রাউটার চেঞ্জ করব না, আমাদের যদি সুইচ প্রসেসরের প্রবলেম হয় বা রাউট প্রসেসরের প্রবলেম হয় আমরা আরেকটা রাউট প্রসেসরে যাব। সেটা কিভাবে করতে পারি, সেটা যেন স্মুথ হয়, সেটা যেন প্যাকেট ড্রপ ছাড়া হয়, সেটা যেন সিমলেস হয়, এর জন্যই হলো আমাদের এসএসও। এসএসও হলো স্টেটফুল সুইচ ওভার, তার মানে স্টেটটারে ধইরা রাখে কিভাবে যাইতে হয়। তার মানে আপনি যদি প্যাকেট পিন দিয়ে রাখেন আপনার কোনো প্যাকেট ড্রপ হবে না, ঠিক আছে? শুধু প্যাকেট ড্রপ না, প্যাকেট ড্রপ হইতে গেলে তো সময় লাগে, প্যাকেট ড্রপ তো বেশ কয়েক মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করে, তারপরে ড্রপ কাউন্ট করে। আপনি প্যাকেট ট্রেসারে প্যাকেট ক্যাপচারও যদি করেন ওর সাথে, তারপর আপনি ড্রপ পাবেন না যদি স্টেটফুল সুইচ ওভার হয়, মানে সাকসেসফুলি হয়। সো স্টেটফুল সুইচ ওভার হলো এমন টেকনোলজি যেটা এক রাউট প্রসেসর থেকে আরেক রাউটারে যাইতে পারে কোনো প্রকার ডাউন টাইম ছাড়া। এবং এটা শুধুমাত্র পসিবল হয় এই কারণেই যখন কনফিগারেশন এবং স্টেট ইনফরমেশন কন্টিনিউয়াস সিঙ্ক হইতে থাকে, এই দুইটার মধ্যে কন্টিনিউয়াস সিঙ্ক হইতে থাকে। তার মানে এর কাছে যে কনফিগারেশন আছে, এর কাছে সেই কনফিগারেশন আছে, এর কাছে যে ইউজাররা যেভাবে কানেক্টেড হয়ে আছে সেই কানেকশনের ইনফরমেশন দ্বিতীয় জনের কাছে আছে। সো যদি প্রথম জন ডাউন হয়ে যায় দ্বিতীয় জন পেয়ে যায়। আর রাউটিং এর একটা প্রবলেম থাকে, রাউটিং এর প্রবলেম হইলে সেটাকে রাউটিং টেবিল তো থাকে না এর কাছে, রাউটিং টেবিলটা এই জন্য আলাদা একটা মেমোরির থ্রুতে আসে, সিএফ এর থ্রুতে আসে, যেটা আলাদা মেমোরিতে থাকে, সেটা নন স্টপ ফরওয়ার্ডিং এর থ্রুতে ও করে কি সেটাকে প্রসেস করে, তখন রাউটিংটাও পেয়ে যায়, তারপরে কনফিগারেশন ব্যাকআপ আছে, স্টেট ইনফরমেশন আছে, তার ফলে যেটা হয় কোনো প্রকার প্যাকেট ড্রপ হয় না। এখন কি ক্লিয়ার বিষয়টা? না, কনফিউজিং লাগছে এই জন্যই মেবি যে আরপি2 আরপি1 এই দুইটা তো মূলত একটা রাউটারের মধ্যে দুইটা প্রসেসিং ইউনিট, তাই না? বাট এখানে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে দুইটা রাউটার উপরে একটা নিচে একটা, উপরেরটা যদি কেটে যায় রিডান্ডেন্সি হিসেবে আরপি2 দিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করি। ধরেন এটাকে হলো আমার রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, আর এটা হলো আমার আরেকটা রাউটার। এই রাউটারে এখানে কিছু ইন্টারফেস আছে, যে ইন্টারফেস দিয়ে আমি এখানে কিছু ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে আমি এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এই ইন্টারফেস এর সাথে কানেক্টেড। আমি জাস্ট সুবিধার্থে বুঝাচ্ছি, ভিতরে ইন্টারনাল প্রসেস হইতে হয় না, রাউটিং প্রসেস বা ফরওয়ার্ডিং প্রসেস, ফরওয়ার্ডিং ডিসিশন, রাউটিং ডিসিশন হইতে হয় না। জি, সেই ডিসিশনটা কোন জায়গায় হয়, সেটা হয় আরপি তে, রাউট প্রসেসর, রাউট প্রসেসর। রাইট। একটা যদি রাউট প্রসেসর হয় তাহলে আমাদের প্রবলেম হইলো, যদি আমাদের রাউট প্রসেসরের প্রবলেম হয়, আমাদের এতগুলো লাইন কাট আছে, লাইন কাট তো ঠিক আছে, এখন রাউট প্রসেসরের প্রবলেম হইলে আপনি ডিভাইস বাদ দিয়ে দিবেন? নো, বাদ দিতে গেলে হাই অ্যাভেবিলিটি প্রবলেম হবে, মানে আরেকটা ডিভাইসে যাইতে গেলে 8টা-10টা প্যাকেট ড্রপ হবে। সেটা বাদ দিয়ে আমরা করতে পারি কি, এখানে আমরা দ্বিতীয় আরেকটা রাউট প্রসেসর নিতে পারি। এটা শুধুমাত্র হাই এন্ড রাউটার গুলাতে আছে, রাউট প্রসেসর 2 আর এটা ধরেন রাউট প্রসেসর 1। সো এখন কল্পনা করেন, এখন ধরেন সব ট্রাফিক এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে কমিউনিকেশন হচ্ছে, এখন কন্টিনিউয়াসলি যেটা করে এসএসও এর সাথে কনফিগারেশন সিঙ্ক করে। এই যে এই রাউটার এ রাউটার বির সাথে যে কমিউনিকেশন করতেছে, এর যে স্টেট ইনফরমেশন গুলা,
এই ইনফরমেশন গুলাও এই RP1 এটাকে দিয়ে দেয়, একে দিয়ে দেয়। দেওয়াতে সে করে কি, সেই স্টেট ইনফরমেশন গুলো এখানে রাখে, তার ইন্টারনাল মেমোরিতে রাখে। আর রাউটিং ইনফরমেশন গুলা রাউটারের মধ্যে সেপারেট আরেকটা লোকেশনে থাকে, যেটা হলো CEF, তাই না? CEF এটা একটা আলাদা মেমোরি। এই মেমোরির থ্রুতে যে করে কি, এও এখান থেকে অ্যাক্সেস করে, এও এখান থেকে অ্যাক্সেস করে, যেটা নন স্টপ ফরওয়ার্ডিং। যার ফলে যেটা হয়, যদি কোনো কারণে ধরেন এটা ডাউন হয়ে গেল, এ আসবে, এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে যাবে, কোনো প্রকার ট্রাফিক ড্রপ হবে না। জি, এবার ক্লিয়ার ভাই, এবার ডায়াগ্রামটা ক্লিয়ার তো, এবার ক্লিয়ার। তার মানে ভাই CF এর জন্য আমাদের জি, এটা হলো আমরা যে হাই অ্যাবিলিটি কনফিগার করি না, যেখানে আমরা ডিসকাস করছি যে হাই অ্যাবিলিটি, জি, যেখানে এক্স্যাক্টলি অলমোস্ট সেম এই থিং। হাই অ্যাবিলিটিটাকে আরো ফাস্টার করে। হাই অ্যাবিলিটি করতে গেলে যেখানে তো আপনার কয়েকটা প্যাকেট ড্রপ হয়, আমরা এই যে যখন আমরা এইগুলো ডিসকাস করবো, আমরা যখন আরো আরো বেটার ওয়েতে করবো, এই যে এখানে যখন SSRP নিয়ে আমরা ডিসকাস করবো, এই যে 3 সেকেন্ড বলছে না, আমরা কোনো এন্টারপ্রাইজ নেটওয়ার্কে 3 সেকেন্ড ওয়েট করার আমাদের টাইম নেই। এই 3 সেকেন্ড ওয়েট করতে পারবো না বলে এটাকে আমরা আরো কমাই দিই। ইভেন আমরা এই যে 1 সেকেন্ড যে লাগবে, ওই 1 সেকেন্ডও আমাদের সময় নেই। ভয়েসের ক্ষেত্রে কল্পনা করেন, এই যে মোবাইল ভয়েসের ক্ষেত্রে 1 সেকেন্ড মানেও কিন্তু বিশাল জিনিস। 1 সেকেন্ড কিন্তু আপনি ড্রপ করতে পারবেন না, আপনাকে ড্রপ করতে পারবেন না তা না, ডেফিনেটলি ড্রপ করতে পারবেন, কিন্তু বিষয়টা হইলো আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ড্রপ হবে না, সেটা আপনাকে বলতে হবে। আর যখন আপনি সলিউশন ডিজাইনার হবেন, আপনাকে সবকিছু চিন্তা করবে, আপনাকে বেস্ট সলিউশন দিতে হবে কাস্টমার। সো বেস্ট সলিউশন দেওয়ার জন্য যেটা হয়, বড় বড় রাউটারে সবসময় এই ক্যাপাবিলিটি থাকে। যারা বড় বড় রাউটার কিনবে, তারা 2টা করে রাউট প্রসেসর কিনবে। এটার একটাই সুবিধা, আমাদের নর্মাল হাই অ্যাবিলিটি এই সেটে যদি আমার নর্মাল এই সেটে যদি আমাদের 5 সেকেন্ড সময় লাগে, নর্মাল এই সেটে যদি আমাদের 2 সেকেন্ডও সময় লাগে, 2 সেকেন্ড, আর এই SSO প্লাস নন স্টপ ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে ধরেন আমাদের 10 মিলি সেকেন্ডও লাগবে না। তাহলে এখন কল্পনা করেন কতটুকু কম সময় আমরা সুইচ ওভার করতে পারবো। এটাই হলো গোল, আর কিছু। এটাকে শুধু সিসকোতে SSO-টা নাকি অন্য রাউটার গুলোতে করা যায়? অন্য রাউটার আছে। আপনি কি জুনিপার সাজেশন আছে? মাইক্রোটেক এই যে 1036 বা 1072 এগুলো থেকে আছে এটা? হবে এগুলো তো। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমি যখন থেকে কাজ করে আমি ম্যাক্সিমাম সময় না কোর নেটওয়ার্কে কাজ করছি, একেবারে বড় বড় নেটওয়ার্ক গুলোতে। মাইক্রোটিক নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব কম, কনফিগার করতে পারি, কিন্তু মাইক্রোটিকের প্রোডাক্ট সম্পর্কে আমার নলেজ না খুবই লিমিটেড। সো আমি শিওর না। বাট আমার যেটা যেটা আমি যতটুকু জানি সেটা হইলো, এইটা শুধুমাত্র হাই এন্ড রাউটারের ক্ষেত্রে আছে, কোনো লো এন্ড রাউটার ক্ষেত্রে পাবেন না। আর মাইক্রোটিকের রাউটার গুলো যেটাকে আপনারা ক্লাউড সিরিজের রাউটার গুলা যেটাকে বলে 11,000 সিরিজ না 1100 সিরিজের কি রাউটার গুলো আছে, কি রাউটার গুলা বলে ভাই ওগুলাকে? ক্লাউড ক্লাউড বেসড রাউটার, মানে ক্লাউড কি যেন বলে, মাইক্রোটিক ক্লাউড বেসড রাউটার যেন কি মাইক্রোটিক রাউটার। মাইক্রোটিক রাউটার গুলো ম্যাক্সিমাম হলো তো এগুলো স্মল কোম্পানির জন্য। অ্যাক্সেসের জন্য বেটার আর কি, ওর জন্য। হ্যাঁ, বড় নেটওয়ার্কের জন্য যদি কল্পনা করেন তাহলে মাইক্রোটিক না। তো যেহেতু বড় নেটওয়ার্কের মতো না, যেখানে আপনার ওই রকম হাই অ্যাবিলিটি দরকার, মাইক্রোটিকে আমার মনে হয় না থাকবে, মাইক্রোটিকে থাকার কথা না।
কারোর কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন এই টপিকে বা যে কোনো টপিকের উপর বা এসএস এর উপরে কি কোনো ল্যাব হবে সামনে? না, এসএসএস শুধুমাত্র কি আপনি যদি কন্টেন্টটা দেখেন আমরা শুধুমাত্র ডিসকাস করতে পারলাম এসএস বা বিশেষ এই এসএসও শুধুমাত্র স্পেন লেভেলই আছে, হাই অ্যাবিলিটি টেকনোলজিস আছে স্পেন করা। সো আপনার কোশ্চেন আসলে এতটুকুই কোশ্চেন, এর বেশি কিছু আসবে না। এখন এর মাঝে যেমন কিছু কিছু জিনিস আছে, আমরা অনেকগুলো জিনিস ডিসকাস করলাম এখানে, যেমন ডিসকাস করছি ভিআরআরপি, এইচএসআরপি, জিএলপিপি, এগুলো ল্যাব আছে। তারপর এসএস এর ক্ষেত্রে যেমন সিএফ আছে, সিএফ এর এখানে অনেকগুলো জিনিস আছে, এখানে আমরা সিএফ গুলা দেখবো, তো কিছু জিনিস এখানে রিপিট করবে। তো আর কোনো কিছু কি আছে নাকি আমরা আজকে ক্লোজ করতে পারি? কারোর কোনো সাজেশন, অ্যাডভাইস কোনো কিছু থাকলে দিতে পারেন। আজকে ক্লোজ করতে পারেন ভাই, লং টাইম হয়ে গেছে। ভাইয়া যে ল্যাবগুলোর কথা বলছেন, যে ল্যাবগুলো আছে ওগুলোকে আমরা করব নাকি শুধু থিওরিটাই আলোচনা করব? এই যে আমরা আমাদের যেখানে ল্যাবগুলো করা দরকার, যেগুলো আমাদের এক্সামে আসবে, আমরা ওই ল্যাবগুলো করবো। যেগুলো আমাদের এক্সামের দরকার নেই সেগুলো আমরা আপাতত করবো না। এবং আপনি আরেকটু ভালো আইডিয়া পাবেন, এই ডকুমেন্ট গুলো আপনি পাবেন আপনি যদি ওয়েবসাইটে যান, আমি লিঙ্কও দিয়ে দিছি, এর মধ্যে আছে, এখানে গেলে দেখতে পাবেন। এখানে যে দেওয়া আছে আমাদের কি কি ল্যাব আমরা করবো, এই যে ল্যাব আউটলাইন, আমরা কি কি ল্যাব করবো, এখানে টোটাল ল্যাবটা দেওয়া আছে, যে এখানে আমরা এই ল্যাব গুলা কনফিগার করবো, ট্রান্সলেট করবো আমরা। তারপর আমাদের যদি থিওরি বলেন বা আমাদের ডিসকাশন বলেন, আমরা কোন কোন ডিসকাশন গুলা করবো সেটা দেওয়া আছে। তো আপনি এই ডকুমেন্ট গুলাতে গেলেই এটা দেখতে পাবেন, এটার মধ্যে গেলেই দেখতে পাবেন সবকিছু। এই ল্যাব আউটলাইন, আমরা এই যে ক্যাম টেবিল দেখবো, সিসকো সিএফ টা আমরা দেখবো, ভিলেন ট্রাবল শুট দেখবো, ট্রাঙ্ক ইস্যু গুলা দেখবো, এসটিপি আছে, এসটিপি আর এসটিপি আছে আমাদের, এটা আমরা দেখবো। এমএসটিপি আছে, সেটা আমরা ট্রাবল শুট করবো। ইথার চ্যানেল দেখবো, মাল্টি এরিয়া ওয়েস্টেপ দেখবো। এখানে আপনি একটা আইডিয়া পাবেন। আমরা যে একটু আগে আপনি একটা জিনিস দেখালেন, ডাটা সেন্টার রিডান্ডেন্সি, ওটার কি আমরা ল্যাব করবো নাকি ওটা আজকে থিওরি করব? ডেটা সেন্টার ক্ষেত্রে কোনটা আছে? মানে আজকে যেটা পড়াইলেন ডেটা না সেন্টার ডাটা ডিজাইন সেন্টার, ক্ষেত্রে, হ্যাঁ হট সাইট আরেকটা যে এই ডিজাইনটা, ওই যে স্পাইন লিফ যেটা বললেন। আচ্ছা স্পাইন লিভ আমাদের এটা শুধুমাত্র আমাদের ডিজাইনটা জানাটাই হলো ইম্পর্টেন্ট, কারণ এই ডিজাইনটা এখন আপনাদের দরকার নেই। এই ডিজাইনটা দরকার হবে হলো যখন আপনি এর থ্রুতে আলাদা টেকনোলজি গুলো করবেন, তখন আপনার দরকার। আপাতত শুধুমাত্র আপনাদের জানতে হবে টেকনোলজিটা কিভাবে কাজ করে, ডিজাইন অপশন গুলা, এছাড়া আর কিছু নেই। না ভাই, আমি ওইটা বলিনি, ওই যে যেটা আপনি ডাটা সেন্টার রিডান্ডেন্সিটা দেখালেন লাস্টে একদম, সেটা কি আমরা ডাটা সেন্টার ওই যে তিনটা ভাগে দেখালেন, হট সাইট, এটা কথা বলছেন? হ্যাঁ সবার লাস্টে যান। আচ্ছা না এখানে অ্যাকচুয়ালি ডেটা সেন্টার দেখানোর কিছু নাই। এটা হলো ডেটা সেন্টারটা, ডেটা সেন্টারের ভিতরে আপনার কি থাকে, রাউটিং সুইচিং থাকে। সো এটার মধ্যে ধরেন এটা তো শুধুমাত্র ডেটা সেন্টার ডিজাইন, এটা কিন্তু রাউটিং প্রোটোকল না। আপনি এটা দেখেন ডেটা সেন্টার রিডান্ডেন্সি, এখানে কিন্তু রাউটার রিডান্ডেন্সি, সুইচ রিডান্ডেন্সি না। এটা হইলো শুধুমাত্র হইলো আপনার ডেটা সেন্টার রিডান্ডেন্সি। একটা ডেটা সেন্টার যদি আপনার ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা ভূমিকম্পতে প্রবলেম হয় বা পাওয়ার আউটেজ হয় বা ফায়ার কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা ডেটা সেন্টার প্রবলেম হলে আরেকটা রিকভারি ডেটা সেন্টার আপনাকে রাখতে হয়। সে ডেটা সেন্টার এটা আপনি যখন ব্যাংক ডিজাইন করবেন, ব্যাংকের ডিজাইনে কিন্তু ডিআরডিসি কিন্তু মাস্ট, এটা কিন্তু সরকারের নির্দেশনা, আপনাকে করতে হবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। আবার আপনি যদি টেলকোতে যান, টেলকোতে কিন্তু ওই রকম নির্দেশনা নাই, বাট যতটুকু আমি জানি নির্দেশনা এরকম না, বাট মাস্ট তারা করবে, কারণ যদি না করে তাহলে তো তাদের তো লস। সো আবার আইএসপির ক্ষেত্রে দেখেন, আইএসপির ক্ষেত্রে কিন্তু ডিসিডিআর এর কোনো নাই, মুখে বলে ডিসিডিআর, বাট ওই রকম ডিসিডিআর কিন্তু নাই আইএসপির ক্ষেত্রে। আমি আপনারা যতটুকু কাজ করেন, আইএসপির ক্ষেত্রে কি ডিসিডিআর আছে? না, ওইটা তো আসলে লাগেও না, ডিসিডিআর লাগে কিন্তু আমাদের কষ্ট হয় বলে আমরা করি না। ডিসিডিআর লাগবে না তা না, আপনি বড় বড় নেটওয়ার্ক গুলা যাবেন, বড় বড় নেটওয়ার্ক বলতে বিদেশি বড় বড় কোম্পানি গুলা দেখবেন, তাদের টায়ার 1 বা টায়ার 2 চিন্তা করলে ডিসিডিআর লাগে আর কি।
হ্যাঁ, তো এটা হলো অবস্থা। নর্মালি এটা এন্টারপ্রাইজের চিন্তা করে করা হয়েছে, তো এন্টারপ্রাইজে যা লাগে তাই। তো এটা হলো ডেটা সেন্টার রিকোয়ারমেন্ট, এগুলো কোনো ল্যাব হবে না, এটা জাস্ট থিওরি। আর যেটা বললাম কি কি ল্যাব হবে, আপনার একটা আইডিয়া পাবেন, যেখানে গেলে গো থ্রু করলেই বুঝতে পারবেন আমাদের কি কি ল্যাব হবে। আমাদের ল্যাব এই কটাই হবে, যেখানে যে কটা দেওয়া আছে। মানে এর বাইরে আপনার করে লাভ নেই, মানে এই পরীক্ষার জন্য লাভ নেই। আপনি চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন, যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আপনি আমার কাছে আসতে পারেন, বাট এর বাইরে এক্সামের জন্য আপনার লাভ নেই। আর কারো কোনো অ্যাডভাইস, সাজেশন, কোনো কিছু যদি থাকে নিয়ে, কোর্স নিয়ে বা ট্রেনিং এর প্রসেস নিয়ে, আমার পড়ানো স্টাইল নিয়ে যদি কারো কোনো প্রকার কথা থাকে সেটা বলতে পারে। স্যার এমনি সবই ঠিকঠাক আছে, শুধু এমপিএলএস টা আমাদের একটু যদি পারেন তাহলে একটু ল্যাব মাধ্যমে করাই দিন। আর এটা আসলে প্রফেশনাল লাইফে তো অনেক দরকার হচ্ছে, ভিপিএন আর এমপিএলএস এই দুটো। তো এই দুইটা আমাদের যদি ল্যাবের মাধ্যমে একটু দেখাতে পারেন সময় করে দিলে ভালো হতো। এমপিএলএস অ্যাকচুয়ালি আমরা তো সিএসএল এর থ্রুতে করতেছি একটা কোর্সের পরীক্ষার আন্ডারে, সো ওর আন্ডারে আমরা আমাদের পক্ষে করাটা সম্ভব না। তো আমি কথা বলবো, এর বাইরে যদি না হয় আমরা হয়তো কোনো এক সময় আমরা নিজেরাই একটা ল্যাব করে ফেললাম, বা আপনারা ল্যাব ট্রাই করলেন, আমি আপনাদের হেল্প করলাম, এটা করতে পারি। ওটা দেখা যাবে, আগে আমরা কোর্সটা কমপ্লিট করে আমরা না একটা একটা ক্লাস, আমরা ডেফিনেটলি একটা ক্লাস নিতেই পারি, এটা এমন কিছু না। আর এখানে সিএসএল এর নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা সম্ভবত সবাই রেজিস্ট্রেশন বলতে শুধুমাত্র ডেমো হিসাবে আজকে অনেকেই জয়েন করছেন। তার মধ্যে কেউ কেউ সম্ভবত অলরেডি কোর্স করবেন বলে ডিসিশন নিয়ে নিয়েছেন। আর নতুন করে কি কেউ কোর্স করবেন বা অলরেডি রেজিস্ট্রেশন করছেন, কেউ কি আছেন? কে কে রেজিস্ট্রেশন করছেন এই পর্যন্ত কোর্স করার জন্য? রেজিস্ট্রেশন মানে শুধু ডেমো ক্লাসের জন্য না, কোর্স করার জন্য রেজিস্ট্রেশন করছেন, এমন কেউ আছেন? চ্যাটে বলতে পারেন, চ্যাটে দিতে পারেন, বা আপনি বলতে পারেন। একজন রেজিস্ট্রেশন করছেন অলরেডি, মানে কালকেই লাস্ট আমাদের ডেমো ক্লাস। তো আপনারা যদি ওকে, আরেকজন করবেন। তো আমাদের কালকে লাস্ট ডেমো ক্লাস, আপনি আজকে যদি ডিসিশন না নিতে পারেন কোনো সমস্যা নাই, আপনি আগামীকাল সময় পাবেন। কালকেও আমাদের মেইনলি থিওরি হবে, তো ডিসিশন নিতে পারবেন। ইভেন কালকে ডিসিশন না নিতে পারলেও সমস্যা নেই, আপনার আরেকটা 5 দিন সময় পাবেন, কারণ এর পরের শুক্রবার আমাদের ক্লাস হবে। তো চাইলে তখন রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে, অনেকেই কালকে ডেমো ক্লাসের লিস্ট কালকে ডেমো ক্লাস, সরি কালকে জি অসংখ্য ধন্যবাদ। জি আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার একটু কাইন্ডলি করবেন? কালকে ডেমো ক্লাসের হ্যাঁ জি প্লিজ, আমি বলছি আপনারা ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, কিন্তু ভয়েস বোধহয় চলে গেছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আমি একটা বলতেছিলাম কথা, সেটা হলো আমরা তো কোর্সের ক্লাস করাটা লিঙ্ক বা রেকর্ড, ওয়াদুদ ভাই যেটা বললো যে ফেসবুকে দিয়ে দেওয়া হবে। তো যদি আমাদের মেইলে করে ড্রাইভ করে আলাদা লিঙ্কটা শুধু ফেসবুকে মানে মেসেঞ্জারে দিয়ে দিত, এটা মনে হয় একটু ভালো।
কারণ ওয়াজিদ কেন ভাই বলতেছিলাম যে একটা লিঙ্ক দিয়ে দিলে লিঙ্কটা আমরা ক্লিক করে ওই ড্রাইভের মধ্যে সব সেভ থাকবে, এটা ভালো। আচ্ছা, আমি একটু অ্যাড করি, যেটা ওয়াদুদ ভাই বা সিএসএল এর প্ল্যানিং আছে কিভাবে আমাদেরকে এই করবো। আমি আগের কোর্সে রেজিস্ট্রেশন করেছি, ওরা যথাসময়ে লিঙ্ক দিয়ে দেয়, না পারলে কল ব্যাক করবো না। না আমাদের তো এখানে প্রথমত যারা রেজিস্ট্রেশনের বাহিরে তারা একটু অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে ক্লাস লিংক পেয়ে যাব। আর ফাইনালি আমরা আমাদের এখানে যারা কনফার্ম রেজিস্ট্রেটেড হবে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা প্রতিনিয়ত ক্লাস কন্টেন্ট, ক্লাস লিংক এগুলো দিয়ে দেওয়া হবে। সেটা অলমোস্ট নেক্সট উইক থেকেই আমরা এই সিলেকশন বা গ্রুপের ইনভাইটেশন গুলো আপনাদেরকে দিয়ে দিব। আজকে যারা রেজিস্ট্রেশনের বাহিরে আছেন, তারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের যে ওখানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটু যোগাযোগ করে আপনার ডিটেলস, ইমেল, নেম এটা আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা ক্লাস লিংকটা আপনাকে দিয়ে দেব। আর স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ যে লং টার্ম অনেক সময় ধরে এই ক্লাসটা অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ, আপনাকে ওয়াদুদ ভাই ধন্যবাদ। আমরা আজকের মতো তাহলে ক্লোজ করে দিচ্ছি। আজকের মতো আমরা ক্লোজ করতে পারি স্যার। ঠিক আছে, ওকে, গুড নাইট এভরিওয়ান। জি, আসসালামু আলাইকুম।